গুরুদেব, আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের যে লিটারেচারের নোট গুলো দেওয়া হচ্ছে হুম হুম। সেগুলার শেষে যদি ডাইজেস্টটা একটু দাগানো দেওয়া হয় তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। ওকে, তাহলে ঠিক আছে, আমি ওই এটা ক- এখন আসলে বাদবাকি যত লেকচারই আছে প্রত্যেকটা লেকচারের সাথেই ডাইজেস্টের দাগানো অংশ অংশ থাকবে বলে আমি প্ল্যান করেছি। এটা প্রথম থেকে করলে খুব ভালো হতো। এটা আর আসলে ওটাতে সমস্যা নাই। যেগুলা আমি সেগুলাই মার্ক করেছি, যেগুলা আপনি শুধুমাত্র আপনার হুম 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 এই নোটের মধ্যে দিয়েছেন ওইগুলাই মার্ক করেছি। হুম, তাও রাইট। মানে একটু কনফিউজ লাগে যে আমি তো নিজে নিজে মার্ক করলাম। হুম হুম। গুরুদেব যদি দিত তাহলে বেশি বেটার হইতো। ওকে, ঠিক আছে আবির, আমি আর এটা হচ্ছে হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে, হুম আমার একটা সাজেশন হচ্ছে যে আমাদের যদি ইন্টারন্যাশনালটা যদি একটু বড় ক্লাস নিয়ে হইলেও যদি একটু কমপ্লিট করে দেওয়া যায় হুম হুম। তাহলে আমাদের জন্য সুবিধা হয়। কারণ হচ্ছে কারো যদি প্রয়োজন হয় সে তো, আমাদের রেকর্ড তো থাকেই, সে তো হুম, দেখতেই পারবে। আর যেহেতু রাইট। আপনি বলেছেন যে আমাদের এখন থেকে ম্যাক্সিমাম লেকচার গুলো শুধুমাত্র ডাইজেস্ট থেকেই পড়ানো হবে, হুম সুন্দর নোটটা, অত নোট ওরিয়েন্টেড যাওয়া হবে না। তাই হুম। মানে আমার মনে হয় যে যদি আমাদের যদি একটু একটু বড় ক্লাস নিয়ে একটু যদি তাড়াতাড়ি একটু শেষ করে দেওয়া যায় তাহলে আমরা রিভিশনের সময় পাইতাম। রাইট, রাইট। ঠিক আছে আবির, আপনার এটা একটা ভালো কথা বলেছেন। সিজু কথা বলেন, মামুন সিজু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি ওই যে সংস্কার কমিশনের যে প্রতিবেদনগুলোতে একটু মানে চোখ কান খোলা রাখতে বলছিলেন, হুম হ্যাঁ? হুম হুম। তো এগুলাতে গিয়ে দেখলাম ভাই প্রতিবেদনগুলো মানে অনেক বড়, হিউজ হ্যাঁ, না, পেজ। আপনি ওইটা করবেন না, আপনি সিনপসিস দেখবেন। এক একটা 500-600 পেজ করে তারা প্রতিবেদন দিচ্ছে। আপনি হচ্ছে সরকারি ওয়েবসাইটগুলোতে আপনি দেখবেন যে ওইটার একটা সিনপসিসও দেয়। কয়েকটা জায়গায় আমি সিনপসিস দেখেছি। আর যদি আপনি এরকম সংক্ষিপ্ত না পান তাহলে বিভিন্ন সংস্কার কমিশনের যে প্রস্তাব, এই প্রস্তাবগুলোর মেইন মেইন পয়েন্টগুলো আপনি বেশ কিছু পত্রিকার আর্টিকেল পাবেন। তো সেইখান থেকে দেখবেন, আপনি আসলে এই 500-600 পেজ তো পড়তে পারবেন না। তারপরে আপনি একটা মানে পেজগুলা দেখতে কেমন একটু নজর দিলেন, মানে দেখলেন যে জিনিসটা দেখতে কেমন আসলে, তারপরেও ডকুমেন্টটা আপনি দেখতে যদি ভাই কেমন। একটু ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো আসলে মানে আমাদের জানা দরকার, হুম যদি হুম। একটু মানে হাইলাইট করে বলতেন তাহলে একটু ভালো হইতো আমাদের জন্য না আর না, কি। এই সংস্কার কমিশনের বিষয়গুলো নিয়ে আমি কথাবার্তা বলবো, তবে প্রিলিমিনারিতে আসলে সংস্কার কমিশন নিয়ে খুব একটা বেশি কোশ্চেন আসার মতন কোশ্চেন এতটুকুই, কয়টা সংস্কার কমিশন হয়েছে, কোন কমিশনকে কে নেতৃত্ব দিচ্ছে, এর বাইরে কোশ্চেন আসার মতন তেমন কোনো ইয়ে নাই। বাট তারপরেও আপনাকে আপনার জায়গা থেকে আপনাকে রেডি করতে হলে অ্যাকচুয়ালি আপনার বেশ কিছু সংস্কার কমিশনের প্রপোজালটা কি এটা অল্প করে হলেও আপনার আসলে জানা দরকার। আহ, এগুলো নিয়ে কথা বলবো। আরেকটা আরেকটা বিষয় ভাই হুম। যে হচ্ছে, আমি হচ্ছে ভাই শিওর দাগালেও দেখা যাচ্ছে ভাই 15-20টা ভুল হয়ে যাচ্ছে মানে কয়টার মধ্যে? ফুল মডেল 200টার মধ্যে ভাই। তো আসলে মানে আহ, আপনার প্রিলির এক্সপিরিয়েন্স থেকে আপনি কি মনে করেন যে আমার আসলে কাছে মনে হয় যে 20 থেকে 25টা ভুল এইটা সমস্যা না। তবে আচ্ছা সেক্ষেত্রে প্রিলিমিনারি পাশের ক্ষেত্রে আমি বলবো যে একজন স্টুডেন্ট প্রিলিমিনারি পরীক্ষা দিতে গিয়ে প্রশ্নপত্র দেখে তাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে এই প্রিলিতে আসলে কয়টা দাগাতে হবে। ধরেন আপনি যতই ভালো পরীক্ষা দেন না কেন, খুব অল্প পরিমাণ মানুষই আছে যাদের খুব ভুল হয় না। যেমন আমি আমার ভাবিকে দেখেছিলাম যে তিনি 120টা দাগালে নাকি তার 118-19টা হয়ে যেত। আমার কাছে এরকম গল্প করতেন ভাবি। আবার আমি যখন পরীক্ষা দিতে গিয়েছি তখন আমি দেখতাম যে এই প্রিলিমিনারি পরীক্ষা দিতে গিয়ে যে কোনো মডেল টেস্ট দিতে গেলে আমার 20টা 25টা ভুল হয়ে যায়। তো সাধারণ একজন স্টুডেন্ট আমার দৃষ্টিতে, যারা খুবই এক্সট্রা অর্ডিনারি না, খুবই সাধারণ স্টুডেন্ট, এই সাধারণ স্টুডেন্টরা প্রিলিমিনারি পরীক্ষা দিতে গেলে সাধারণত 20 থেকে 25টা ভুল হয়ে যাওয়া এটা স্বাভাবিক। এ কিন্তু 20-25-এর বেশি বা 30+ ভুল হয়ে যাওয়া এটা এক প্রকারের অন্যায়। এটা যত খুশি কমাতে হবে, 20-এর মধ্যে নিয়ে আসতে হবে। তো প্রিলিমিনারি পাশ করার ক্ষেত্রে একটা খুবই বড় গুরুবিদ্যা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আপনার প্রিলিমিনারি কোশ্চেন দেখে এই জিনিসটা বুঝে ফেলতে হবে যে এই প্রিলির কাটমার্ক কত হতে পারে।
ধরেন একটা প্রিলিমিনারি পরীক্ষার কাটমার্ক হতে পারে 120। ধরেন প্রশ্ন খুব সহজ হয়েছে, কাটমার্ক হবে 120। তাহলে এই ক্ষেত্রে যদি আপনি খুব শিওর দাগান 130টা, যদি আপনার শিওর দাগালে 20টা করে ভুল হয়, তাহলে কিন্তু আপনার মার্ক অনেক কমে আসবে, আপনি প্রিলি পাস করতে পারবেন না। তো প্রিলিমিনারি পরীক্ষার যে ফাইনাল মডেল টেস্টগুলো আপনি দিবেন, এই ফাইনাল মডেল টেস্টগুলো থেকে আপনাকে এই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে আপনি খুবই শিওর দাগালেও আপনার আসলে কয়টা ভুল হয়। তাহলে ওইটাকে কিন্তু মার্জিনে রেখে আপনাকে কয়টা দাগাতে হবে এই সিদ্ধান্ত নিতে হবে। আপনার 20টা ভুল হয়, তাহলে 110 যদি কাটমার্ক হয়, তাহলে আপনার যদি 20টা ভুল হয়, তাহলে 20টার অর্ধেক আপনার কিন্তু 30 মার্ক কাটা চলে যাবে। তাহলে আপনার 110 মার্ক যদি শিওর করতে হয়, তাহলে কিন্তু আপনাকে 140 প্লাস বা 150 মতন আপনাকে দাগাতে হবে, অ্যাটেম্প নিতে হবে। তো এই বিষয়টা খুবই 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 জরুরি। আমি এরকম অনেক ছেলেপেলেকে দেখেছি, বা অনেক ছেলেপেলে এরকম আমার কাছে গল্প বলেছে যে ইস, আর 10টা কোশ্চেন দাগালেই, যেগুলা হবে কি হবে না বলে রেখে আসছিলাম, দাগালেই হয়তো বা আমি প্রিলি পাস করে যেতাম। তো পরীক্ষার হলে প্রশ্ন টোন দেখে এই প্রশ্নে কাটমার্ক কত হবে এইটা জাস্টিফাই করে ফেলাটা খুবই 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 জরুরি। আর এটা আপনি কিভাবে পারবেন? প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে, 200 মার্কের মডেল টেস্ট দিতে হবে। যদি আপনি 10 থেকে 15টা 200 মার্কের মডেল টেস্ট দেন, সেটা একটা অ্যাপে আপনি দিলেন, সেই পরীক্ষার কত কাটমার্ক হচ্ছে এবং কোশ্চেনের টোন কেমন ছিল, এইগুলো দেখে কিন্তু আপনার মধ্যে একটা খুবই একটা মানে একটা ইন্টারেস্টিং একটা প্রপার্টি তৈরি হবে, একটা মাসল মেমোরির মতন হয়ে যাবে। আপনি কোশ্চেন দেখেই বুঝে ফেলতে পারবেন যে এই কোশ্চেনের এতগুলা কাটমার্ক হবে। এগুলো খুবই ন্যাচারাল ব্যাপার। এখন আপনি যদি এগুলো শিখতে চান যে কেমন প্রশ্নে কতটা কাটমার্ক হতে পারে, এইভাবে যদি শিখতে চান, পৃথিবীতে এরকম কোনো গুরুবিদ্যা নাই যে আপনাকে এই জিনিসটা শিখাবে। তো আপনাকে এটা নিজের থেকে ধারণা করে নিতে হবে, এবং এই ধারণা হবে আপনার এক্সপিরিয়েন্সের উপর। সো পরীক্ষার হলে কয়টা প্রশ্ন আপনি অ্যাটেম্প করবেন, এই ডিসিশনটা নিয়ে নেওয়া খুবই 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 জরুরি। আপনি কি মামুন বুঝতে পারছেন আমার কথা? জি জি ভাই, বুঝতে পারছি। আপনার মাধ্যমে আমি এটা সবাইকে বললাম। মানে প্রিলি পাশের যদি টোটাল 4 থেকে 5টা ধরেন লিস্টেড বিদ্যা হয়, যে এই 4 থেকে 5টা বিদ্যা মানলে, বা এই 5 থেকে 6টা বা 4 থেকে 5টা গাইডলাইন মানলে আপনি প্রিলি পাস করতে পারবেন। এর মধ্যে অন্যতম একটা গাইডলাইন হচ্ছে কয়টা প্রশ্নের উত্তর আপনি করবেন সেটা সেট করা। এখন কয়টা প্রশ্নের উত্তর করবেন এটা ডিপেন্ড করবে 2টা জিনিসের উপর। আপনি কয়টা পারেন, 1, 2 হচ্ছে এই পরীক্ষার কাটমার্ক কত হতে পারে। ধরেন এমন হতে পারে যে একটা পরীক্ষার কাটমার্ক হতে পারে 110, কিন্তু আপনি পারেন 110টা। তার মানে কি আপনি 110টা দাগাবেন? আপনি 110টা দাগালে জীবনেও আপনি প্রিলি পাস করতে পারবেন না, কেননা 1-2টা ভুল হয়েই যাবে যদি আপনি খুব শিওর দাগান। তারপরেও 1-2টা ভুল হয়ে যাবে। অনেক প্রশ্ন থাকে যেগুলা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে, মানুষ এইগুলাকে বলে হচ্ছে পরবর্তীতে এটা নিয়ে খুব আলোচনা হয়, অমুক প্রতিষ্ঠান বলে এইটার উত্তর এইটা, অমুক প্রতিষ্ঠান বলে এইটার উত্তর এইটা, এটা নিয়ে প্রচুর প্রিলিমিনারির পরে বাজার গরম থাকে। সো প্রিলিমিনারি পরীক্ষার হলে প্রশ্নের কাটমার্ক কত হতে পারে, এবং সেই কাটমার্কের আইডেন্টিফাই করে, এবং আপনি যে মডেল টেস্ট দেন এইখান থেকে আপনি বুঝে নেবেন যে আপনার সাধারণত ভুল যায় কয়টা, এটার উপর বেস করে আপনি কয়টা দাগাবেন এই ডিসিশন নিতে হবে। তবে মামুন, 20 থেকে 25টা ভুল হওয়া আমার দৃষ্টিতে বড় অন্যায় না, বাট 30 চলে যাওয়া এটা বিশাল অন্যায়। সবসময় মাথায় রাখতে হবে স্ট্যান্ডার্ড হচ্ছে 20-এর কমিয়ে নিয়ে আসা, 20-এর কম ভুল হবে। জি ভাই। ঠিক আছে? আরেকটা জিনিস ভাই, আপনার ক্ষেত্রে আপনি যেহেতু পরীক্ষার একটা ফার্স্ট অ্যাটেম্প, যেহেতু মানে প্রথম যে অ্যাটেম্পটা আমরা নেই আসলে হুম একদম কমন, হুম তো এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কেমন হইতো যে আসলে আপনি কতগুলা কমন পাইতেন, যে ধরেন কারণ কোশ্চেনটা আমি যখন লাইভ এমসিকিউ অ্যাপ, ধরেন আমি যখন প্রিলিমিনারি পরীক্ষা দিতে আসছি, এই আপনার মাধ্যমে আমি এই গল্প এর আগে বলেছি কিনা আমি জানি না। আমি যখন প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়ার জন্য আমি ছিলাম রাজশাহীতে, রাজশাহী থেকে একবার আমি ঢাকায় চলে আসি, এবং তখন বোধহয় প্রিলিমিনারিতে 60 থেকে 65 দিন টাইম ছিল। এই গল্প আসলে আমি
সবার কাছে বলতে চাই না, কেননা এইটাকে কেউ মিস ইন্টারপ্রিয়েট করবেন না। তো এইখানে যেটা হয়েছে যে আমি আসলে খুবই ডেসপারেট ছিলাম। খুবই ডেসপারেট থাকার কারণে আমি প্রথম 35 থেকে 40 দিন হবে, 35 থেকে 40 দিন মতো হবে এরকম, যে 35 থেকে 40 দিন আমি আসলে খুবই ইন্টেন্সিভ পড়ালেখা করেছি, ইন্টেন্সিভ। এখন তখন আমার একটা ছোট ভাই, ও চুয়েটে পড়তো, ও হচ্ছে তখন আমার সাথে এসে থাকতো এবং আমরা একটা চিলে কোঠায় থাকতাম আর কি। তো ওর বাসা পাশেই ছিল এবং ওই চিলে কোঠাটা ঠিক করেছিল যে ও পড়ালেখা করবে, প্রিলিমিনারি দিবে। ও একসময় আমার স্টুডেন্ট ছিল। তো আমরা যখন পড়ালেখা করতাম তখন আমি এতই ডেসপারেট ছিলাম, সাকিব, আমরা একই বিছানায় যেহেতু ঘুমাতাম, সাকিব আমাকে বলতো, মানে ওই ছোট ভাইটা আমাকে মাঝে মধ্যে বলতো, ভাই আপনি কিন্তু শুয়ে শুয়েও ঘুমায় পড়ালেখা করেন। যদিও আমি এটা কেন বলতো আমি এটা জানতাম না, বাট একটা সিঙ্গেল মিনিট আমি অপচয় করেছি বলে আমার কাছে মনে হয় না। এবং ওইটা একটা বিশাল বড় বিল্ডিং ছিল এবং ওই বড় বিল্ডিংয়ের ছাদে হচ্ছে চিলেকোঠা, তো এবং টোটাল বিল্ডিংয়ে ব্যাচেলর ধরেন আমি একা থাকতাম, সাথে ছোট ভাইটা থাকতো, তো সবাই আমাদেরকে চিনতো। তো ওই বিল্ডিংয়ে এইরকম একটা প্রচলিত কথাবার্তা ছিল যে ছাদে একজন লোক থাকে, সে সারাদিন পড়ালেখা করে। এবং এই ডেসপারেট হয়ে যাওয়ার কারণে দেখা গেছে যে আমার যে ডাইজেস্টটা ছিল, এই ডাইজেস্টটা আমি আসলে আমার দাগানো ডাইজেস্টটা কাউকে দিয়েছিলাম আর আমি পাচ্ছি না। প্রথম 20 দিনের মধ্যে আমার ডাইজেস্ট একবার রিডিং পড়া শেষ, দাগানো শেষ, পরে আর দাগানো ভাল লাগে না, নতুন আরেকটা ডাইজেস্ট কিনেছিলাম, এই প্রিসেপ্টরসের ডাইজেস্টটি। এরপরে যেটা হয়েছিল যে লাস্ট প্রায় 20 থেকে 22 দিন, লাস্ট 20 মানে প্রিলিমিনারি পরীক্ষার আগের 20 থেকে 22 দিন আমি আসলে একটু বিন্দু মাত্র জিনিস আমি প্রিলিমিনারির জন্য পড়তে পারি নাই। কেননা আমার মাথায় বা এত বছর পরে এসে এত ইন্টেন্সিভ পড়ালেখার কারণে মনে হচ্ছিল আমি সাইকোলজিক্যালি একটা মানে খুবই ডিসঅর্ডার টাইপের ফিল করতো, আমার কিছু ভালো লাগতো না, খুবই অশান্তি মতন ফিল হতো। এবং আমার বড় ভাই ডাক্তার, কিন্তু ভাইয়াকে আমি এই বিষয় না জানিয়ে আমি নিজে একজন সাইকিয়াট্রিকের কাছে গিয়ে আমি আমার কথাবার্তা বললাম যে আমার এই রকম সমস্যা হচ্ছে। সে আমাকে খুব হাই ডোজের ওষুধ দিল, আর সে আমার মানে খেলেই মনে হইতো যে একবারে ধরেন আগে দুশ্চিন্তা হতো, এখন কোনো চিন্তাই হয় না, মানে ভালো চিন্তাও আমি করতে পারি না, এইরকম অবস্থা। পরে আমি দেখলাম যে এই ওষুধ খেলে তো আমি বাঁচবো না বেশি। পরে ধীরে ধীরে আমি সেই ওষুধ কুইট করে ফেলি এবং লাস্ট 20 থেকে 25 দিন আমি প্রিলিমিনারি নিয়ে তেমন কোনো পড়ালেখাই করতে পারি নাই। এই 20 থেকে 25 দিন আমি শুধু ক্লিপস্টোফেলটা পড়েছিলাম। এই যে আমার যে ছোট ভাইটা, ও পড়তো, ও আমাকে বলতো যে বিভিন্ন দিনের মধ্যে ধরেন এরকম 7-8 বার হতো, যেহেতু একই রুমে দুজন পড়ালেখা করতেছে, ও আমাকে বলতো যে ভাই একটা প্রশ্ন করি, এটা যদি আপনি পারেন তাইলে আপনার আর প্রিলি পড়া লাগবে না। তো ওর এই কোশ্চেনের ম্যাক্সিমাম কোশ্চেনেরই আমি আনসার দিয়ে দিতে পারতাম। তখনও বলতো যে ভাই আপনার আর পড়া লাগবে না, এরকম। এবং আমি রাজশাহীর ক্যান্ডিডেট ছিলাম। আমি যখন ঢাকা থেকে রাজশাহীতে প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাই তখন আমি কাউকে না জানিয়ে আমি একটা হোটেলে ছিলাম। তখনও কিন্তু আমি প্রিলিমিনারির কোনো বই নিয়ে যাইনি, আমি ওই ডাইজেস্টটা নিয়ে গিয়েছিলাম। ওই দিন রাত্রে বোধহয় কোনো একটা ম্যাচ হচ্ছিল, হোটেলে বসে সেই খেলা দেখলাম, খেলা দেখে ঘুমিয়ে পড়লাম, সকালে উঠে নাস্তা খেয়ে পরীক্ষা দিতে গেলাম। এবং আমার কাছে মনে হয় যে লাস্ট কিছুদিন যে আমি পড়ি নাই, এটা আমার উপর বেশ নেগেটিভ প্রভাব ফেলেছে। আমি আরও অনেক মার্ক বেশি পেতে পারতাম, যেটা আমি ওই জন্য করতে পারি নাই। তার মানে সব মিলিয়ে যদি আপনি আমার প্রিলিমিনারি পড়ালেখার কথা বলেন তাহলে এটা আমি পড়েছিলাম 40 দিন মতন। এই জন্য আমি বলি যে শেষ মুহূর্তেও পড়ালেখা করে প্রিলি পাস করা যায়, তবে পড়ালেখাটা পড়ালেখার মধ্যে হতে হবে। নিজের সাথে ভাই মিথ্যাচার করে, নিজের সাথে অন্যায় করে, ধরেন আপনি করতেছেন না, পড়ালেখা করতেছেন না, ফোন টিপতেছেন, প্রেম করতেছেন, মানে বিভিন্ন কাজের মধ্যে আছেন, আবার আপনি নিজেকে ধরেন এইটা বলে বুঝ দেন না আসলে অন্য সবার মেধা আর আমার মেধা তো সেম না, সবার ভাগ্য আর আমার ভাগ্য তো সেম না, সবার কপালে তো সব হয় না, এই টাইপের কথাবার্তা যদি বলেন এটা আসলে নিজের সাথে মিথ্যাচার। এই মিথ্যাচার যদি কেউ করেন সে জীবনে দাঁড়াতে পারবেন না, কোনো দিন দাঁড়াতে পারবেন না। আপনি একদিন না একদিন দাঁড়াতে পারবেন, যেদিন দাঁড়াতে পারবেন সেই দিন আপনার মনে হবে যে এই মিথ্যাচারটা ছেড়ে দিয়েছে বলে আমি দাঁড়াতে পারলাম। আমি এই গল্পটা বললাম বলে আপনারা কেউ আমার মতন স্ট্র্যাটেজি ফলো করতে যেন না, কেননা ওই পরিমাণ পড়ালেখা করা আসলে মানুষের মানে ওইটা মানুষ পাগল হয়ে যেতে পারে। আপনাদেরকে একটা গল্প বলি, সেটা হচ্ছে আমি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তাম। আমরা যখন পড়তাম তখন বুয়েটে 4 ক্রেডিটের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলে একটা 2-1 কোর্স ছিল, যেটা এখন স্ট্যাটিক্স এবং ডিনামিক্স ভেঙে 3 ক্রেডিট হয়েছে বোধহয়। আগে আমাদের সময় 4 ক্রেডিট ছিল। এটা খুবই একটা মানে ইন্টেন্সিভ পড়ালেখা। যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে বলবিদ্যা পড়েছেন, ওই টোটাল বলবিদ্যার জিনিসপত্র টত্র নিয়ে এই জিনিসটা আর কি। এটা একটা খুবই মানে চ্যালেঞ্জিং কোর্স ছিল। তো এই কোর্সে পরীক্ষার আগে এতই বেশি বড় সিলেবাস, এবং এই সিলেবাস পড়তে গিয়ে আমরা হলে একটা গল্প শুনতাম যে এটা বাস্তব গল্প কিনা আমি জানি না, এটা হচ্ছে মেকানিক্সের, তো ওই মেকানিক্সের রোটেশনের একটা ব্যাপার আছে, মানে বিভিন্ন কিছুতে আপনি রোটেশন হিসাব করবেন, এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি ঘড়ির কাঁটার উল্টা ঘুরতেছে, দিকে ঘুরলে যদি মোমেন্ট পজিটিভ ধরেন, উল্টা ধরলে নেগেটিভ ধরতে হয়, এইরকম আর কি। সো ঘূর্ণয়ন কি পজিটিভ না নেগেটিভ ঘড়ির কাঁটার দিকে, এটা খুবই জরুরি। যে কোনো ম্যাথ করতে গেলে এটা ম্যাক্সিমাম ম্যাথে এই জিনিসটা লাগে। তো এই পরীক্ষার আগে এক বড় ভাই পড়তে পড়তে নাকি তার মাথায় এমন অবস্থা হয়ে গেছে যে সে আম গাছে উঠে গেছে, হলের আম গাছে উঠে গেছে, আর নামে না। পরে বন্ধু বান্ধবরা দেখে যে খুব পাগলামি করতেছে, পরে সবাই বুঝাইছে ঠিক আছে নামো নামো এরকম। পরে সে নামার সিদ্ধান্ত নিছে। নামতে গিয়ে সে নিচে প্রশ্ন করতেছে, আচ্ছা আমি যে গাছের থেকে নামবো, আমি কি ক্লকওয়াইজ নামবো নাকি কাউন্টার ক্লকওয়াইজ নামবো? মানে ও ও উনি পুরো পাগল হয়ে গেছে, মানে ওনার সব কিছু এইরকম। মানে পড়তে পড়তে যে মানুষ পাগল হয়ে যায়, এই জিনিসটা আমি আসলে লাইফে একবার এটা এক্সপিরিয়েন্স করেছি, এবং এটা হয় মানুষ, এটা আসলে হয়। মানে এটা একবারে রূপকথার গল্প না, এটা হয়। তবে পড়ালেখার পরিমাণ ওই পরিমাণ হতে হবে আর কি। সো আমি বলতেছি না আপনি ওই ইন্টেন্সিভ পড়ালেখা আসলে খুব সবসময় পসিবল জীবনে কিনা আমি জানি না, সবসময় পসিবল না। আমার মনে হয় যে সবসময় পসিবল না। তো মানুষ আসলে জীবনে 2-1বার এরকম পড়ালেখা করতে হয়। আমি আমার লাইফ টাইমে এটা এক্সপিরিয়েন্স করেছি। বুয়েট ভর্তি পরীক্ষার আগে একবার পড়ালেখা করেছি এরকম, আবার প্রিলিমিনারির আগে এরকম একটা পড়ালেখা করেছি। ওই পড়ালেখা আসলে আমার বেসমেন্ট তৈরি করে ফেলেছিল। আপনারা এখনও যারা আসলে মনে করেন যে আপনার পড়ালেখা হয় নাই, তাদেরকে আমি বলবো যে জীবনে একটা কঠিন ডাইভ দেন, খুব কঠিন ডাইভ। আপনি কি মেধা আছে না কি আছে এই জিনিসে আমি বিশ্বাসী না ভাই, এই জিনিসে আমি কোনো মতেই বিশ্বাসী না। এখন আপনার কাছে মনে হতে পারে যে 40 দিনে বা 50 দিনে প্রিলিমিনারি পড়ে শেষ করা পসিবল কিনা। আমি আনসার দিব যে হ্যাঁ এটা পসিবল। তবে এই পসিবিলিটিটা আপনার পুরাপুরি বাস্তবায়ন করতে হলে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। পৃথিবীতে আপনি এবং আপনার সামনে প্রিলিমিনারি প্রস্তুতি ছাড়া আর কোনো জিনিস আপনার লাইফে যদি বিন্দুমাত্র প্রভাব ক্রিয়েট করে, তাহলে আপনি এই কাজ করতে পারবেন না। আপনার যদি টিউশনি থাকে, আপনার যদি আর একটা ডিউটি থাকে, আপনার যদি প্রেম থাকে, আপনার যদি এই থাকে সেই থাকে, এগুলো পারবেন না ভাই। যখন আমি আপনাদের যে পড়ালেখার গল্প আমি এতক্ষণ শোনাইলাম, এই পড়ালেখাতে আমি বলবো যে ওই টাইমে দুনিয়াবি কোনো কাজে, দুনিয়াবি মানে এই পড়ালেখা ছাড়া দুনিয়াবি কোনো কাজে যদি বলেন আমি বিন্দু মাত্র 1 মিনিটের জন্য মাথা ঘামাইছি না। আমার একটাই ফোন নাম্বার, তখন একটা ফোন নাম্বার ছিল, যে ফোন নাম্বার, আমার কোনো ফেসবুক আইডি ছিল না। ধরেন আমি যখন ফেসবুক আইডি বন্ধ করে দিই, তখন এই আইডি, ফেসবুক আইডিটা কিন্তু আমি এখন যেটা চালাই, এটা কিন্তু আমার মানে আমার ফেসবুক আইডি, আসল যে ফেসবুক আইডি আমি একসময় চালিয়েছি আমার সেই ইউনিভার্সিটি লাইফ থেকে, এই সেইটা কিন্তু না। সেই আইডি আমি একবারে ডিঅ্যাক্টিভ করা না, আমি বসেছিলাম আইডি ডিলেট করে দিয়ে, এবং সমস্ত প্রকার সোশ্যাল মিডিয়া থেকে। এবং আমার অনেক স্টুডেন্টরা ভাবতো যে ভাই বোনায় মারা গেছে। তো আমার 2-1 জন মানুষের সাথে আমার কথোপকথন হতো। আমি প্রত্যেক দিন সন্ধ্যায় আমার ফোনটা ওপেন করে আমি আমার আম্মার সাথে কয়েক মিনিট ফোনে কথা বলতাম, এবং আমার আপুরা ভাইয়ারা সাথে যদি যোগাযোগ করার করা হতো, তারা আম্মাকে যোগাযোগ করতো, আম্মা আমাকে বলতো যে ইয়ের সময় তুমি অমুকরে একটা ফোন দিও, তখন আমি ফোন দিতাম। তো আমি বলবো যে এইটা যদি আপনি পসিবল করতে পারেন, যে দুনিয়াবি কোনো কাজ, সেটা ধরেন আপনাকে আজকে আপনার একটা ধরেন মোটর বাইক আছে, সেই মোটর বাইকের একটা সার্ভিসিং দিতে হবে, আপনার একটা বাইসাইকেল আছে তার একটা সার্ভিসিং দিতে হবে, আপনার একটা শপিংয়ে যাইতে হবে, আপনার একটা এই করতে হবে, আপনার একটা সেই করতে হবে। এইরকম যদি দুনিয়াবি কাজ থেকে নিজেকে আলাদা করে ফেলেন, যে পৃথিবীতে আপনি আছেন এবং আপনার সামনে প্রিলিমিনারি পরীক্ষা আছে, তাহলে এই পড়ালেখা করলে হবে। এবং 40 দিন আমার কাছে মনে হয় এনাফ, যদি এই ডিসিশন নিতে পারেন। এবং আমি কোনো হাইপোথেটিক্যাল গল্প করতেছি না,
আমি সেটার প্র্যাকটিক্যাল এই জিনিসটা এইখানে যতগুলা কথা বললাম, আমার কোনো কথার মধ্যে বিন্দু মাত্র কোনো মিথ্যা টাচ করে নাই এতক্ষণ পর্যন্ত, বিন্দু মাত্র কোনো মিথ্যা টাচ করে নাই। এটা পুরাটাই আমি এরকম বলতেছি না যে আমি নিজের বাহাদুরি দেখানোর জন্য আমি বলতেছি না, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল, এটা খুবই প্র্যাকটিক্যাল। এবং আমার কাছে মনে আছে 43তম পরীক্ষা দিয়ে আমি যখন চলে আসি, তখন আমার ওই ছোটো ভাইটার সাথে যখন আমি কোশ্চেন নিয়ে আলাপ আলোচনা করতেছি, ও আমাকে বলতেছে যে পরীক্ষার হলে ভাই বারবার এই জিনিস মনে হচ্ছে যে এই পরীক্ষায় ভাই লাস্টে আর 10টা দিন পড়লে 170+ মার্ক পাইতো, এইরকম ও আমাকে বলতেছিল। যদি আমি অত মার্ক পাই নাই, বোধহয় 130 মতন, আমি 30 বা 135 এই টাইপের মার্ক আমি পেয়েছিলাম আমার মনে হয় আর কি, যে 43টা প্রিলিমিনারি তো মার্ক জানা যায় না, এটা পসিবল ভাই। এবং আমি ডাইজেস্টের বাইরে যদি বলেন অনেক বই পড়েছি, না অনেক বই পড়ি নাই। আপনাদের কাছে যে যত বইয়ের কথা বলেছি, এই বই আমি কোনো বই প্রিলিমিনারির আগে আমি কোনো বই পড়ে লাইফে শেষ দিছি কিনা আমি জানি না। গতদিন এই যে এই 48তম BCS এর জন্য যে আমি একটা ব্যাচ শুরু করতেছি, এটা যাই হোক নিচে সাইডে রাখা আপনাদেরকে দেখাই। ওদেরকে আমি যে এই প্রিলিমিনারির আগে যে পরিমাণ বই একজন মানুষের পড়া দরকার, যে পরিমাণ বই ধরেন একজন মানুষের পড়া দরকার, এইটা নিয়ে ওদেরকে আমি বইয়ের লিস্ট বলেছি আর কি। সেই বইয়ের লিস্ট হচ্ছে, এর মধ্যে আবার 2টা বই নাই, মানে 2টা বই আমি খুঁজে পাই নাই যে লিস্ট দিয়েছে, সেটা হচ্ছে এই কয়টা বই ওদেরকে আমি পড়তে বলেছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাডি, প্রিলিমিনারি পড়ালেখা শুরুর আগে এতগুলা বই পড়তে হবে, এইটা হচ্ছে ওদেরকে আমি বলেছি। এবং ওদের আমি টোটাল, আপনারা এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এইটা। যাই হোক, এই সবগুলা বই না BCS এর জার্নিতে আমি পড়েছি, সেটা রিটেন পরীক্ষার টাইমে, রিটেন প্রিলিমিনারির আগে না, রিটেনে পড়তাম, এই বই পড়তাম, এইগুলা প্রচুর বই পড়েছি তখন, আমি প্রচুর বই পড়েছি, পুরো টাইম পড়ালেখা করেছি এইগুলা, এই রিটেনের এই সমস্ত বই। এই যে 48তমতে যারা BCS দিবে, ওদের আমি এটাকে 48তম BCS এর এইটা নাম চেঞ্জ করে ওদের আমি নাম দিয়ে ফেলেছি হচ্ছে BCS ওদেসি, অ্যাডভেঞ্চারাস একটা জার্নিকে বলা হচ্ছে ওদেসি। ওদেসিয়াস থেকে আসছে, ওই যে ইলিয়াড অ্যান্ড ওদেসি থেকে। সেই ওদেসি জার্নিটাকে আমি 3 পর্বে ওদেরকে পড়াবো আর কি। প্রথম পর্ব হচ্ছে জেনেসিস, এরপরেরটা মোমেন্টাম, এরপরেরটা জেনিথ। তো জেনেসিস পর্বে আমরা কোনো BCS এর বই পড়বো না, যতগুলো বই দেখালাম এই বইগুলো আমরা পড়বো। এটাতে কঠিন একটা বেসমেন্ট তৈরি হবে ছেলেপেলের। তো এই এই বইগুলো নিয়ে আমি যে বিভিন্ন বইয়ের রেফারেন্স দিই আপনাদেরকে, এরকম বিভিন্ন কথাবার্তা বলি যে এই বই পড়তে হবে, এই বই পড়তে হবে, আপনার কি মনে হয় যে আমি একাডেমিক লাইফে, ইউনিভার্সিটি লাইফে এই সমস্ত বই পড়েছি? একটা সিঙ্গেল বই পড়ি নাই ভাই। তখন আসলে কোচিং টোচিং নিয়ে এত বেশি ব্যস্ত থাকতাম, আর এইগুলো আসলে এত মানসিক টর্চার ছিল। অ্যাডমিশনের ক্লাস নেওয়া, যারা আসলে আমার অ্যাডমিশনে ক্লাস করেছেন তারা জানেন যে একটা ক্লাস 3-4 ঘন্টা, এবং 3-4 ঘন্টা আমি ম্যাক্সিমাম টাইমে মাইকে কথা বলতাম না, আমি ডাইরেক্ট কথা বলতাম ক্লাসের মধ্যে, এবং একটা সেকেন্ড টাইম যে চুপ করে থাকা এই সুযোগ থাকে না। মানে ওইখানে এত সিলেবাস, এত স্পিডে পড়াতে হয়, মানে ওই কাজ টাজ করে এসে আপনি হলে এসে বা বাসায় এসে আপনি একটা বই পড়বেন, এই টাইপের লাইফ অ্যাকচুয়ালি আমার একাডেমিক লাইফে বুয়েট লাইফে ছিল না। তো আমার ইউনিভার্সিটি লাইফে ছিল না। আমি যা বই বলি, যেগুলা বই আপনাদেরকে আমি বলি, এই সমস্ত বই আমি BCS এর রাস্তায় এসে পড়েছি। তার মানে এই না প্রিলিমিনারির আগে পড়েছি, বাট প্রিলিমিনারির আগে পড়া থাকলে আমি মানে আনকন্ট্রোলেবল হতাম, আমার কাছে মনে হয় আনকন্ট্রোলেবল হতাম আমার দৃষ্টিতে আর কি। সো আপনারা এত করে নেওয়ার দরকার নাই, বাট আমি আপনাদেরকে এতগুলা কথা বললাম শুধুমাত্র এই জিনিসটা প্রমাণ করতে যে আপনাদের পরীক্ষা কাছে চলে আসছে, এখনও যে টাইম আছে, আপনি পড়ালেখা করলে আসলে পসিবল। বাট এই পড়ালেখাটা করতে হবে হচ্ছে খুবই 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 ভাই চড়াওভাবে, এবং অনেক আপনার আমার ম্যাক্সিমাম জিনিসই আলাদা। সো আপনার আমার ম্যাক্সিমাম জিনিস যেহেতু আলাদা, আমার মতাদর্শ আপনার মতাদর্শ মিলবে না, আমার লেখাপড়ার ওয়ে আপনার লেখাপড়ার ওয়ের সাথে মিলবে না। তো আপনি এর মানে কি পড়বেন না? আপনি পড়বেন, আপনি নিজেকে অবজার্ভ করবেন,
কোন ওয়েতে আগালে আপনার ভালো হয়। এটা যাই হোক, অনেক কথা বললাম। আপনারা প্রচুর প্রচুর পড়ালেখা করেন, এই জন্য আসলে এই জিনিস বললাম যে অনেক পড়ালেখা করা দরকার। লাইফে একটা সময় যেন এরকম মনে হয় যে যাক, ফাইনালি আই ওয়ানা থ্যাংক মাই সেলফ, জাস্ট এইরকম যেন আপনার কখনো একটা ফিল হয় যে একটা নিজেকে ধন্যবাদ দিলেন যে আপনি আসলে একটা জিনিস অ্যাচিভ করেছেন, এইরকম একটা ফিলিংস আপনার ক্রিয়েট হোক। ওকে, আমরা যে অধ্যায় পড়তে যাচ্ছি এটা হচ্ছে আন্তর্জাতিক ব্যবস্থার। আপনি গতদিন যেটা আমরা পড়েছিলাম বৈশ্বিক সভ্যতা টভ্যতা নিয়ে, তারপরেই দেখবেন যে এরকম এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ, এরপরে ইউরোপ, এরকম বিভিন্ন মহাদেশ নিয়ে অনেক বিষয় আশয় আছে। এদের মধ্যে থেকে অনেক কোশ্চেন আসে এবং এই কোশ্চেনগুলো না পারা খুবই সহজ। এইগুলো হচ্ছে একবারে মৌলিক কোশ্চেন, ফান্ডামেন্টাল কোশ্চেন। ম্যাক্সিমাম এই সমস্ত কোশ্চেন চেঞ্জ হয় না, একবারে রিসেন্ট জিনিস এই সমস্ত জায়গায় খুব একটা হিট করে না। আর বিশ্ব ব্যবস্থা সম্পর্কে আপনার ধারণা থাকলে এই জিনিস হয়ে যায় আর কি। বিশ্ব ব্যবস্থা মানে মানে প্রত্যেকটা দেশ সম্পর্কে তো আপনার একটা সাধারণ ধারণা থাকতে হবে যে ওয়ার্ল্ডের এই দেশের এই অবস্থা, এই দেশের, এবং আপনার যতটুকু জানা দরকার ততটুকু। আপনার একবারে ইনডেপথ জানা লাগবে না, আপনার কোনো দেশের মুদ্রা জানা লাগবে না, আপনার কোনো দেশের রাজধানী জানা লাগবে না, দুই একটা এক্সেপশনাল ছাড়া। আপনার এটা জানা লাগবে না ভাই, মুদ্রা, রাজধানী, এই সমস্ত পড়ার যুগ চলে গেছে। তো আমরা আসলে এই পড়ালেখাটা শুরু এশিয়া মহাদেশ দিয়ে, তো আমরা এশিয়া মহাদেশ নিয়েই থাকবো। আপনাদের ডাইজেস্টে এশিয়া মহাদেশের 44টা দেশের কথা বলা আছে। আসলে এশিয়া মহাদেশের দেশ আছে 48টা স্বাধীন দেশ। এর মধ্যে হচ্ছে আপনার রাশিয়া, কাজাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, এই দেশগুলো আবার এশিয়াতেও আছে, ইউরোপেও আছে। সো এইগুলাকে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। তো এই চারটাকে যদি ধরেন তাহলে 48টা। এখন আপনার যদি 48 আবার কোথাও কোথাও 49, এইগুলাই হচ্ছে আপনার ঝামেলাদায়ক কোশ্চেন। তো এই সমস্ত কোশ্চেন শেখার দরকার নাই। এইগুলা এশিয়া মহাদেশে কয়টা দেশ আছে স্বাধীন দেশ, এই নিয়ে বিসিএসে কোশ্চেন আসার কোনো চান্সও নাই। সো এইখানে তাইওয়ান এবং ফিলিস্তিন এরা স্বাধীন রাষ্ট্র না, তবে মানে বিশ্বের ম্যাক্সিমাম দেশ এদেরকে স্বীকৃতি দেয় নাই, এই জন্য হচ্ছে এইটা হচ্ছে স্বাধীন রাষ্ট্র না। তো এশিয়া মহাদেশের একবারে অবস্থা, এশিয়া মহাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল মহাদেশ, বিশ্বের সবচেয়ে ওয়ার্ল্ড ইকোনমির প্রায় 33%। এখন এশিয়া মহাদেশ জনবহুল কেন? এখানে এই এশিয়া মহাদেশের মধ্যে আপনার চীন এবং ইন্ডিয়া পড়েছে, চীন আর ইন্ডিয়া, বাংলাদেশ পড়েছে, মানে এটা সবচেয়ে জনবহুল হবে, এটা খুবই। আর একটা মহাদেশকে আইডেন্টিফাই করা হয়, মানে একটা মহাদেশকে ভাগ করা হয় হচ্ছে মূলত দেশভিত্তিক না, এইটাকে প্রাকৃতিক গঠন অনুযায়ী ভাগ করা হয়, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র দিয়ে, মানে প্রাকৃতিক স্ট্রাকচারের উপর ভাগ করা হয়। তো এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে প্রথম আলাদা করেছে হচ্ছে উরাল পর্বতমালা। আচ্ছা, এটাকে একটু জুম করে, কালার একটু কেমন দেখা যাচ্ছে, কিন্তু এই হচ্ছে, এই পর্যন্ত হচ্ছে রাশিয়া, বুঝছেন? এই পর্যন্ত হচ্ছে আপনার রাশিয়া। তো রাশিয়ার এই মাঝখান দিয়ে এখানে আছে হচ্ছে উরাল পর্বতমালা। এই উরাল পর্বতমালার পরে আছে হচ্ছে উরাল নদী। উরাল পর্বতমালার থেকে এসছে উরাল নদী। উরাল নদী দিয়ে এইটা চলে আসছে হচ্ছে যে মাঝখানের যে সাদা জায়গা, এটাকে বলা হচ্ছে কাস্পিয়ান সাগর। তো এরপরে কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সাগরের এই দিক দিয়ে হচ্ছে আপনার কাস্পিয়ান সাগর পার হয়ে এই পাশ দিয়ে আছে হচ্ছে ককেশাস পর্বতমালা। সো ককেশাস পর্বতমালা, এরপরে আপনি পাবেন হচ্ছে কৃষ্ণ সাগর। কৃষ্ণ সাগরের এইখানে আপনি এসে পাবেন হচ্ছে বসফরাস প্রণালী। বসফরাস প্রণালীর এই ভিতরে এইরকম জায়গাটা, এটা হচ্ছে মর্মর সাগর। মর্মর সাগরের পরে আপনি পাবেন হচ্ছে দার্ডেনান্স প্রণালী, এরপরে ইজিয়ান সাগর, এরপরে ভূমধ্য সাগর, এরপরে এই ভূমধ্য সাগর দিয়ে এই অঞ্চলে যে দেখেন ভূমধ্য সাগর দিয়ে চলে আসছে, এসে এইখানে হচ্ছে মিশরের এখানে সুয়েজ ক্যানেল, এরপরে লোহিত সাগর, লোহিত সাগর দিয়ে এইখানে এসে হচ্ছে বাব এল মানদেব প্রণালী ইয়েমেনের এইখানে, দেন এই দিক দিয়ে চলে আসছে, এটা হচ্ছে আপনার ভারত মহাসাগর, এসে যে ভারতের এইখানে মালদ্বীপ টালদ্বীপকে দিয়ে এই দিক দিয়ে এইখান দিয়ে হচ্ছে আপনার ভারত মহাসাগরের এই দিক দিয়ে গিয়ে এই জায়গা হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র, এটা হচ্ছে পাপুয়া ও নিউগিনি। এর মধ্যে এই মাঝখান বরাবর, এই দ্বীপের মাঝখান দিয়ে হচ্ছে এটা ভাগ হয়েছে, দিয়ে এটা ফিলিপাইনকে রেখে এই দিক দিয়ে আছে বেরিং সাগর, এই পাশে হচ্ছে আলাস্কা, দিয়ে উপরে হচ্ছে উত্তর সাগর বা হচ্ছে আর্কটিক। এই হচ্ছে টোটাল এশিয়া মহাদেশ। এই টোটাল এশিয়া মহাদেশ,
তার মানে এখানে আপনি উরাল পর্বতমালা দিয়ে ভাগ পাচ্ছেন, ককেশাস পর্বতমালা দিয়ে পাচ্ছেন, কাস্পিয়ান সাগর পাচ্ছেন, তারপরে সমুদ্র পাচ্ছেন। এরকম বিভিন্নভাবে প্রাকৃতিকভাবে এই একটা একটা আসলে মহাদেশের কে ভাগ করা হয়। তো এই হচ্ছে এশিয়া মহাদেশের সীমানা। এশিয়া মহাদেশকে নিয়ে আমাদের অনেক অনেক জিনিসপত্র আসলে পড়ালেখা করা উচিত। ওকে, এখন হচ্ছে ডাইরেক্ট ডাইজেস্টের পেজ আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। এইখানে আপনি দেখতেছেন বেশ কিছু জায়গায় আমি দাগ দিয়েছি। এই দাগ দেওয়ার বাইরের জিনিসগুলো পড়বেন, রিডিং পড়বেন, মানে পুরাটা রিডিং পড়বেন আর দাগ দেওয়াগুলো হচ্ছে মনে রাখবেন। পুরাটা রিডিং করে দাগ দেওয়াগুলো মনে রাখবেন। তবে এইখানে এশিয়া মহাদেশের মধ্যেই যে প্রাচ্য, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য, নিকট প্রাচ্য এই টাইপের কথাবার্তা প্রচলিত আছে। অ্যাকচুয়ালি এই হচ্ছে বিশ্বের ম্যাপ। এই ম্যাপের এই দিকে হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, ডান পাশ পূর্ব, বাম পাশ পশ্চিম, উপরের দিকে উত্তর, নিচের দিকে হচ্ছে দক্ষিণ। এখন এই যে আমেরিকা এবং ইউরোপিয়ান লোকজন বা এদেরকে আমরা বলি পশ্চিমারা, তারা যদি পূর্ব দিকে তাকায় তাহলে এই পূর্বের আর এক নাম হচ্ছে প্রাচ্য। তাহলে পূর্ব দিকে তারা একবারে দূরের দিকে দেখতে পারবে যে চীন, জাপান, কোরিয়া, এইগুলা হচ্ছে দূর প্রাচ্য। একবারে এই জায়গার যে ধরেন এই যে আজারবাইজান, তারপরে হচ্ছে আপনার তুরস্ক এই যে জায়গাটা আছে, বা হচ্ছে ফিলিস্তিন, এইরকম জায়গা, এটা হচ্ছে তাদের কাছে নিকট প্রাচ্য। সৌদি আরব টারব এই জায়গা যা আছে, ইরান টিরান, এটা হচ্ছে মধ্যপ্রাচ্য। তাহলে এটা নিকট প্রাচ্য, মধ্যপ্রাচ্য, দূর প্রাচ্য। এই যে দূর মানে দূরের প্রাচ্য মানে দূরের পূর্ব আর কি, এরপরে আর নাই। এইগুলো হচ্ছে পশ্চিমা ভাব আর কি, পশ্চিমা মতাদর্শ, পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে পৃথিবী দেখা। যদিও আমাদের বইতে বা আমাদের জায়গায় সব জায়গাতে মধ্যপ্রাচ্য লেখে, দূরপ্রাচ্য লেখে, এবং আমরা পড়ালেখার সিলেবাসেও এই এইগুলাই লিখি। এই জন্য অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যার একটা বলেছেন যে রাজ্জাক স্যার বেঁচে থাকতে বলেছিলেন যে আমরা এত স্বাধীনতার এত বছর হয়ে যাচ্ছে, তবুও আমরা বাংলা ভাষায় আমরা আমাদের করতে পারি না, আমাদের মানে যে সিলেবাস এটা আমরা করতে পারি না, এই জন্য যে আমরা অনুবাদ করতে পারি নাই। সো অনুবাদ সাহিত্য খুবই জরুরি, যে আপনার অন্য ভাষার জিনিসকে অনুবাদ করতে পারা। তো যাই হোক, এইখানে নিকট প্রাচ্য, দূর প্রাচ্য যে কয়টা দেশ আছে এইগুলা জানার কোনোই দরকার নাই। মানে জাস্ট আপনি একটু কনসেপ্টটা জানলেন, নিকট প্রাচ্য কি, দূর প্রাচ্য কি, বা পশ্চিম এশিয়া কি, পূর্ব এশিয়া কি, এটা একটা ধারণা আপনি দিবেন, কিন্তু এটা কোনো কিছুই মনে রাখার দরকার নাই। এখানে কিছু প্রচলিত কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন একটা হচ্ছে ইন্দোচীন মূলত হচ্ছে ইন্দোচীন হচ্ছে এই জায়গাটা যদি আমরা দেখি, এই জায়গাতে দেখেন আপনার এখানে আছে হচ্ছে লাওস, এটা হচ্ছে লাওস, এখানে এটা হচ্ছে ক্যাম্বোডিয়া, আর এটা হচ্ছে ভিয়েতনাম। মূলত এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে ইন্দোচীন। এদেরকে বলা হয় হচ্ছে আপনার বলা হয় এদেরকে ইন্দোচীন না বলে এদেরকে হচ্ছে ফার্দার ইন্ডিয়াও বলা হয়। সো ইন্ডিয়া এবং চায়নার মোটামুটি মিডিল টাইপের একটা জায়গায় এরা পড়ে, একবারে মিডিল না, একটু পূর্ব দিকে গিয়ে মিডিল, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ইন্দোচীন। ফোর টাইগার্স নাম দেখে আপনি বুঝতেছেন যে ওই অঞ্চলের আর কি, এই দক্ষিণ চীন সাগরের আশপাশের এই অঞ্চলের এই সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং হংকং, যদিও হংকং একটা দেশ না, হংকং চায়নার একটা নিজস্ব জায়গা। যাই হোক, এই অঞ্চলের জিনিস বুঝতে হলে আমরা আগে একটু দক্ষিণ চায়না সাগরটা একটু বুঝে নিই। দক্ষিণ চীন সাগরটা কি? দক্ষিণ চীন সাগর হচ্ছে চায়না, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা চায়নার এইখানে এইটা দক্ষিণ দিকের যে অঞ্চলটা, এইটাকে বলা হচ্ছে দক্ষিণ চীন সাগর। আবার একটা হচ্ছে আপনার উত্তর চীন সাগর, এইখানে আছে জাপান সাগর, বা এইখানে আছে হচ্ছে ইয়োলো সি বা পিচ সাগর। তো এই অঞ্চলটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর ভূরাজনীতিতে খুবই ইম্পর্টেন্ট, কেননা আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি এই দিক দিয়ে যে জাহাজগুলো আসে, সেই জাহাজগুলা চায়নার বিভিন্ন বড় বড় বন্দরে যেতে হলে তাকে দক্ষিণ চীন সাগর পাড়ি দিয়ে যেতে হয়, এবং এটা হচ্ছে একটা জিনিস। তো এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে।
প্রাকৃতিক সম্পদের মধ্যে আছে পেট্রোলিয়াম। 3টা পি, একটা হচ্ছে পেট্রোলিয়াম, একটা হচ্ছে পলিটিক্স, আর একটা হচ্ছে প্রোটিন। সমুদ্র 3টা কারণে ইম্পর্টেন্ট। 3টা পি, 3P বলে সমুদ্রের 3P, পেট্রোলিয়াম, দেন হচ্ছে পলিটিক্স, দেন হচ্ছে আপনার প্রোটিন বা সমুদ্রের নিচে যে মাছ থাকে আর কি, মাছ, মৎস্য সম্পদ। সো দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে এটা চায়নার জন্য খুবই থ্রেট, কেননা তার বন্দরে যাওয়ার জন্য এটা একটা ভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তো দক্ষিণ চীন সাগর নিয়ে চায়নার এই রাজনীতিটা খুবই কেন, এই অঞ্চলে দক্ষিণ চীন সাগরে প্রায় আপনার 190 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আছে এবং 11 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ আছে। 11 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ আছে এবং 190 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আছে। এইটা কিন্তু আঞ্চলিক জ্বালানি চাহিদার জন্য একটা বড় ফ্যাক্টর। চায়না ঐতিহাসিকভাবেই কিন্তু আপনার সমুদ্র যাত্রায় বা সমুদ্রে বাণিজ্যতে চায়না খুব এগিয়ে, এবং চায়না একসময় রেশম আবিষ্কার করে, চায়না প্রেস আবিষ্কার করে, গান মেটাল আবিষ্কার করে, চায়না কাগজ আবিষ্কার করে, এবং তারাই রেশম বাণিজ্যের জন্য তারা সিল্ক রুট ছিল তাদের, এবং সমুদ্রে যাইতো, এবং তাদের যে ওই নাবিক হ্যান্স, তার যে জাহাজ ছিল সেই জাহাজ তখনকার কলম্বাসের জাহাজের মিনিমাম 20 গুণ ছিল। বাট তারা কোনো জায়গায় উপনিবেশ গাঁথতে চায় নাই, কিন্তু তাদের এই ঐতিহাসিক বিভিন্ন ম্যাপ এবং তাদের নেভিগেশনের বিভিন্ন রুট এবং ঐতিহাসিকভাবে কোন কোন জায়গা তাদের ছিল এর উপর বেস করে এই যে যে ডট লাইনগুলো দেখতেছেন, এই ডট লাইন দিয়ে ডট লাইনের ভেতরে যে অঞ্চলটা আছে এই অঞ্চলকে তাদের নিজেদের সমুদ্র বলে তারা দাবি করে। এইটাকে বলা হচ্ছে 9 ড্যাশ লাইন। যদিও এই ড্যাশ 1947 সালে প্রথম যখন দেয় তখন এটা ছিল আসলে 11 ড্যাশ লাইন, আরও 2টা ছিল। এই ভিয়েতনামের উপরের এইটা হচ্ছে উত্তর ভিয়েতনাম, এটা হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম। ভিয়েতনাম যুদ্ধ যখন হয়, ভিয়েতনাম যুদ্ধের পরে গিয়ে এই 2 ভিয়েতনাম একসময় একত্রিত হয়, 2 ভিয়েতনাম একত্রিত হয়ে পড়ে। তো 2 ভিয়েতনাম যখন একত্রিত হয় তার আগে যে উত্তর ভিয়েতনাম, এই উত্তর ভিয়েতনাম ছিল কমিউনিস্ট মতাদর্শের, এবং যেহেতু চায়নার সাথে বর্ডার, এটাকেই বলা হয় ডোমিনো তত্ত্ব, যে একটার প্রভাবে আরেকটা চলে যাওয়া। যে আপনারা দেখছেন না, একটা ছোট্ট জিনিস রাখবেন, ওরে অনেক ভিডিও দেখা যায় এরকম, ওকে ফেলে দিলেন, ও পরেরটারে ধাক্কা দিল, আরো বড়টা পড়ে গেল, একসময় পাহাড় পর্বত ভেঙে ফেলতেছে। ওই যে কার্ড তাস দিয়ে অনেক সময় দেখা যায়, এটা হচ্ছে ডোমিনো ইফেক্ট। তো এই ডোমিনো ইফেক্টের কারণে ধরেন ভিয়েতনাম ওরা হয়েছে সমাজতন্ত্র, ওর আশপাশেও সমাজতন্ত্র ছড়িয়ে যেতে পারতো, এই জন্য ভিয়েতনামের একটা আরও অনেক হিস্ট্রি আছে, বড় যুদ্ধ হয়। তো উত্তর ভিয়েতনাম যেহেতু কমিউনিস্ট মতাদর্শের, আর মাও সেতুং 1949 সালে যেহেতু কমিউনিস্ট চায়না প্রতিষ্ঠা করে, তখন সে হচ্ছে এই জায়গার থেকে 2টা ডট লাইন সে উঠায় দেয়। মূলত এটা সে উঠায় দেয় ভিয়েতনামের প্রতি ভালোবেসে, উত্তর ভিয়েতনামের প্রতি, যে ওরা তো আমার ভাই, তাহলে ওদের সাথে সমুদ্র নিয়ে গ্যাঞ্জাম করে লাভ নাই। তো তারপরে 11 ড্যাশ লাইন হয়ে যায় 9 ড্যাশ লাইন। এই 9 ড্যাশ লাইনের মধ্যে এই যে স্পার্ট্রি আইল্যান্ড যেটা আছে, এই স্পার্ট্রি আইল্যান্ড হচ্ছে মূলত অনেকগুলা ছোট ছোট দ্বীপের সমন্বয়। এখন এই জায়গা যদি চায়না তার মিলিটারি বসাতে পারে, তাহলে এই মিলিটারি দিয়ে সে কিন্তু চারিদিকে নজর রাখতে পারে, এবং এই ল্যান্ড যদি চায়নার ল্যান্ড হয় তাহলে ইউনিক্লজ যে ল, সমুদ্রের যে আইন, এই আইন দিয়ে কিন্তু 200 নটিক্যাল মাইল পর্যন্ত, এই দ্বীপ থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত তার অর্থনৈতিক অঞ্চল হবে। সো এইটা কিন্তু খুবই পলিটিক্সের জন্য খুবই জরুরি। এখন এইখানে যে ছোট ছোট দ্বীপে যারা থাকে, এরা হচ্ছে মূলত মাছ টাছ ধরে খায়, জেলে এরা। তো এরা বিদ্যুৎ নাই, চায়না সেখানে বিদ্যুৎ নিছে, বিদ্যুৎ নেওয়ার পরে চায়না সেখানে বড় বড় রোড টোড করছে, অনেক কিছু করছে চায়না। তো অনেক কিছু যখন চায়না করছে, তখন এই সমস্ত আইল্যান্ডরা আলাদা লোক মনে করছে আরে চায়না তো ভালো, তাহলে চায়নাদেরকে আরও এখানে আসতে দিছে। এবং কিছু কিছু জায়গায় যেগুলো সমুদ্রের নিচে ছিল, তারা যেমন ওই যে পাম দ্বীপ আছে না দুবাইয়ে, যে সমুদ্রের মধ্যে দ্বীপ বানাইছে, পোর্ট কলম্বো সিটি, এই টাইপের মতন, তারা এখানে কিন্তু সমুদ্র ভরাট করে আর্টিফিশিয়াল দ্বীপ নির্ণয় করে তারা এখানে কিন্তু মিলিটারি বেস্টেজ
ইয়ে করছে। সো এইটা নিয়ে আবার এখানে ফিলিপাইন বলেন, ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, ভিয়েতনাম বলেন, লাওস বলেন, মালয়েশিয়া বলেন বা এখানে সিঙ্গাপুর বলেন, এদের সাথে চায়নার একটা দ্বন্দ্ব আছে এই জায়গা নিয়ে। সো এইখানে এখন চায়না এই জিনিসটাকে নিজেদের হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, যে এটা যেহেতু আমার, এটা জেনে তারা একাডেমিক আলোচনা করে যে খুবই তত্ত্ব দিয়ে যে এই সমুদ্র আমার। তো এইটা আলোচনা করে তারা বিভিন্ন তত্ত্ব দাঁড় করে এবং তাদের যারা স্কলার আছে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট, আপনি যদি প্রফেসরদের সার্চ দেন তাহলে দেখবেন অনেক চাইনিজ প্রফেসর। সো এইরকম চাইনিজ যারা একাডেমিশিয়ান আছে বিভিন্ন দেশে আছে স্কলার, এদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় সভা সেমিনার করে চায়না এই সমস্ত জায়গার উপর তার যুক্তিকে, মানে তার যে দাবি, এই দাবিকে আরো প্রতিষ্ঠা শক্ত করার ট্রাই করে। এটাকে বলে একাডেমিক ডিপ্লোমেসি। এবং চায়না এখানে প্রচুর মিলিটারি ইয়ে করে। এবং এইটার ইয়েতে এইখানে হচ্ছে আমেরিকা তার বন্ধু বান্ধব নিয়ে ফ্রিডম অফ নেভিগেশন পেট্রোল কিন্তু এই জায়গা দিয়ে চালায়, এই ইয়েকে নিয়ে, বিশেষ করে ফিলিপাইনকে নিয়ে, এই জায়গা ইন্দোনেশিয়াকে নিয়ে ফ্রিডম অফ নেভিগেশন পেট্রোল। সো প্রিলিমিনারির জন্য এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ফ্রিডম অফ নেভিগেশন পেট্রোল অ্যাকচুয়ালি কি। এবং এইখানে এটা মূলত হচ্ছে তারা 9 ড্যাশ লাইন নিয়ে তারা বিভিন্ন একাডেমিক ডিপ্লোমেসি, এটা রিডিং করলেই বুঝবেন। এবং চায়নার এই যে 9 ড্যাশ লাইনের এই প্রভাব, এবং চায়না যেন আরও সামনে না আগাতে পারে, এই জন্য চায়নাকে ব্যারিকেড দেওয়ার জন্য আমেরিকা তার মতাদর্শের জায়গা দিয়ে একটা আর্টিফিশিয়াল, একটা অলৌকিক ব্যারিয়ার তৈরি করে। এই ব্যারিয়ার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফার্স্ট আইল্যান্ড চেইন আর একটা হচ্ছে সেকেন্ড আইল্যান্ড চেইন। ফার্স্ট আইল্যান্ড চেইনটা কি? এই যে জাপান থেকে এই ওকিনোয়া পর্যন্ত, আপনি জাপানের ম্যাপ দেখলে দেখবেন ছোট ছোট দ্বীপ চলে আসছে একটা চেইনের মতো। এই চেইনটাকে টেনে নিয়ে আসা হয়েছে তাইওয়ান পর্যন্ত। তাইওয়ান থেকে ফিলিপাইন হয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত এই যে জায়গাটা, এগুলা সবই তো দ্বীপ, সব দ্বীপগুলোকে কানেক্টেড করলে একটা চেইনের মতন হয়। এটাকে বলা হয় ফার্স্ট আইল্যান্ড চেইন। এইটা যেন চায়না পূর্ব দিকে না সরতে পারে, আর এটার জন্য একটা ব্যারিকেড টাইপের। কেননা এই সমস্ত যত জায়গা যা নাম বলবেন, জাপান বলেন, জাপানের এই দ্বীপ বলেন, তাইওয়ান বলেন, এইদিকে ফিলিপাইন বলেন, ফিলিপাইনের নিচে এসে ইন্দোনেশিয়া বলেন, এইগুলা সবই হচ্ছে আমেরিকার ভাই ব্রাদার আর কি। সো এই সমস্ত জায়গায় আপনার এটা একটা তার ব্যারিকেড। আবার আপনার সেকেন্ড আইল্যান্ড চেইন বলে আরেকটা চেইন তারা আমেরিকা, এগুলো দেখা যায় না, কিন্তু এটা আর্টিফিশিয়াল। চেইনটা হচ্ছে কি, এই যে জাপানের হচ্ছে ইয়োকোহামা থেকে, এইখান থেকে এসে আপনি একবারে গুয়াম পর্যন্ত, এবং গুয়াম থেকে শুরু করে আবার ইন্দোনেশিয়া পর্যন্ত, এই জায়গার ভেতর দিয়ে ছোট ছোট অনেক দ্বীপ আছে। সো এইগুলাকে কানেক্ট করে সেকেন্ড আইল্যান্ড চেইন, গুয়ামকে কানেক্ট করে, যেন আপনি চায়না পূর্ব দিকে আগাতে না পারে। তো এই চায়নার সম্প্রসারণ বা সমুদ্রের উপর নিয়ন্ত্রণকে প্রতিহত করতে এই দুইটা হচ্ছে আমেরিকার কৌশল। সো এটা আমি জাস্ট হচ্ছে মানে উপর কথাবার্তা বললাম, আপনি রিডিং করলে আরো ভালো বুঝতে পারবেন। তো যাই হোক, এতটুকু জিনিসটা রিডিং করলেই চলবে, যা দেখালাম। আচ্ছা, ভারত নিয়ে কথাবার্তা খুবই বলা দরকার। ভারত নিয়ে প্রিলিমিনারিতে প্রশ্ন আসতে পারে, এবং ভারত এখন বর্তমান খুবই মানে টপ অফ দ্য টাউন হয়ে আছে। সো ভারতের বিভিন্ন বিষয় নিয়ে কোশ্চেন আসতে পারে। তো ভারত নিয়ে যতটুকু পড়তে হবে ততটুকু আমাদের এখানে দাগানোই আছে। তো এছাড়া আমরা আরও কিছু ধারণা নিতে পারি, সেটা নিয়ে একটা লেখা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে 1947 সালে ভারত স্বাধীন হয় এবং পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। কেননা পাকিস্তান রাষ্ট্র কিন্তু এর আগে ছিল না। তো পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় এবং ভারত স্বাধীন হয়। এবং এইখানে একটা বিষয় আপনি দেখেন যে ভারত যখন এই যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র ভাগ হয়ে যাবে, তখন কিন্তু ভারত বারবার বলা ট্রাই করতেছিল যে আমরা একটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি হব। কিন্তু 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হলেও ভারত কিন্তু 14ই আগস্ট স্বাধীন হয় নাই, ভারত 15ই আগস্ট স্বাধীন হয়েছে। আমি এটা দলিল আপনাকে দেখাতে পারতেছি না, বাট বিভিন্ন জনের বক্তৃতায় এবং বিভিন্ন আলাপ আলোচনায় আমি এটা শুনেছি যে 14ই আগস্ট ভারত স্বাধীন হয় নাই এই জন্য যে পঞ্জিকার তত্ত্ব অনুযায়ী ওই দিনটা শুভ ছিল না।
এই জন্য তারা একটা দিন পিছিয়ে 15ই আগস্ট তারা স্বাধীন হয়। তো এটা অনেক কিছুই মিন করে, যদিও যারা বলেছে তাদের মতাদর্শকে জাহির করার জন্য বলেছে কিনা এই ব্যাপারে আমার কাছে আসলে কোনো রিজিট কোনো তথ্য নাই। তো ভারত 1947 সালে স্বাধীন হওয়ার পরে ভারতের সংবিধান রচিত হয় হচ্ছে 1950 সালে গিয়ে। তাহলে এই 3 বছর তারা কিভাবে শাসিত হলো? এই 3 বছর তারা মূলত ব্রিটিশের আন্ডারেই তাদের শাসন চলছে, এবং তারা তখন ছিল হচ্ছে ডোমিনিয়ন অফ ইন্ডিয়া নামে, এবং তাদের যে রাষ্ট্রপ্রধান এটা কিন্তু ব্রিটিশ যে সম্রাট কিং জর্জ সেই ছিল। এবং আগে যেমন হচ্ছে ভাইসরয় ছিল বা গভর্নর জেনারেল বা ভাইসরয় হয়েছে পরে মাউন্টব্যাটেন কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে থেকে যায়। এবং মাউন্টব্যাটেনের পরে এইখানে ভারতের নতুন রাষ্ট্রপ্রধান হয় হচ্ছে আপনার এই যে চক্রবর্তী রাজা গোলাপচারী, তিনি হয় হচ্ছে নতুন গভর্নর জেনারেল মাউন্টব্যাটেনের পর। তো ব্রিটিশের মতোই তাদের শাসন চলতে থাকে, এবং তারা কোন আইনে চলতো? 1935 সালের একটা ভারত শাসন আইন আছে, এই আইনটার নাম খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় লাগবে। 1935 সালের ভারত শাসন আইন। তো এই আইনের উপর বেস করেই অ্যাকচুয়ালি হচ্ছে তখন ভারত শাসিত হতো। 1950 সালে তারা তাদের সংবিধান প্রণয়ন করে এবং তারা একটা প্রজাতন্ত্র হয়। তাদের রাষ্ট্রপ্রধান হয় রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হয় হচ্ছে প্রধানমন্ত্রী। ভারতের দুইটা রাজ্য বা তাদের যে আইনসভা দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে রাজ্যসভা, এটা হচ্ছে উচ্চকক্ষ, আর একটা হচ্ছে লোকসভা বা বিধানসভা, এটা হচ্ছে নিম্নকক্ষ। ব্যাপার হচ্ছে কি, ভারত একটা রাষ্ট্রের 28টা অঙ্গরাজ্য আছে, ধরেন এরকম একটা, এই যে পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, যাই হোক ধরে নিচ্ছে এরকম 28টা আছে। তো এরকম 25 এইখানে নিজেদের কিন্তু তাদের একটা সরকার আছে, তাদের এখানে নির্বাচন হয়, তাদের একটা সংসদ আছে। এই তাদের যে সংসদটা এটার নামই হচ্ছে লোকসভা। তো মানুষ কি করে? এই লোকসভায় ভোট দেয়। তো উত্তরপ্রদেশের লোকসভায় তারা ভোট দেয়, ধরেন এই পাঞ্জাবের জায়গায় পাঞ্জাব ভোট দেয়, মধ্যপ্রদেশ আলাদা মধ্যপ্রদেশের ভোট দেয়। তো উচ্চ সভায় কিন্তু মানুষ ডাইরেক্ট ভোট দেয় না, লোকসভায় যারা এমপি হয় বা এমএলএ হয় এদের ভোটের মাধ্যমে অ্যাকচুয়ালি উচ্চসভা তৈরি হয়। এবং উচ্চসভা একটা অদ্ভুত ক্যারেক্টার তাদের আছে। তাদের উচ্চসভায় আসলে 245 জন তাদের মেম্বার, এদের মধ্যে নির্বাচিত হয় 233। এই লাগবে তা না, এটা লাগবে যে আমাদের যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করার হচ্ছে, এই জন্য বলতেছি যে আপনি একটু ধারণা পাবেন। সো 233টা হচ্ছে তাদের আসন নির্বাচিত হয়, আর বাদবাকি যে 12টা এটা হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ দেন জ্ঞানী গুণীদেরকে, প্রফেসরদেরকে বা শিল্প আর্ট কালচারের লোকজনদেরকে, এদেরকে দেন যেন আর্ট কালচার এইগুলা যেন ঠিকঠাক থাকে আর কি। এদের রাষ্ট্রপতি এদেরকে নিয়োগ দেন 12 জনকে, আর 33 জন নির্বাচিত হয়। এই 245 জনের মধ্যে এদের মেয়াদ হচ্ছে 6 বছর। এদের মেয়াদ 6 বছর হলেও মূলত 2 বছর পর পর 1/3 লোক এর থেকে বের হয়ে যায়, আবার নতুন লোক আবার ঢুকে। তার মানে লোক ওই যে আপনার এই নিরাপত্তা পরিষদের মতন অবস্থা আর কি, লোক ঢুকে আবার বের হয়ে যায়, কিছু লোক আবার কিছু লোক ঢুকে। তার মানে প্রতি 2 বছর পর পরই নতুন মুখ দেখা যায়, 1/3। তো এটা হচ্ছে মেইন মেকানিজম তাদের রাজ্যসভার। এটা আপনি একটু জাস্ট ধারণা পেলেন। ভারতের যে সাবেক রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম, তাকে বলা হয় মিসাইল ম্যান, কেননা তিনি ভারতের যে শুরুর দিকের মিসাইল অগ্নি এবং পৃথ্বী এরা ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এইটা বানানোর ক্ষেত্রে তিনি মেইন ভূমিকা পালন করেন। এবং ভারত যখন তাদের পারমাণবিক সফল পরীক্ষা চালায়, এইটার নাম ছিল হচ্ছে পোখরান-2, এইটা মূলত হচ্ছে ভারতের রাজস্থানের একটা অঞ্চলের নাম আর কি, 1998 সালে। এর পেছনে তিনি মেইন ভূমিকা পালন করেন, অর্গানাইজে মেইন ভূমিকা পালন করেন, এই জন্য তাকে পারমাণবিক বোমারু জনক বলা হয়। এবং ভারত কিন্তু যে 1998 সালেই পারমাণবিক শক্তিধর কান্ট্রি হয়েছে তা না, তারা এই কাজটা করেছে 1974 সালে। এবং 1974 সালে তারা স্পাইলিং বুদ্ধ নামে একটা প্রোগ্রাম করে, যেমন আপনার ম্যানহাটন প্রজেক্ট ছিল আমেরিকার পারমাণবিক, ওপেনহেইমার যেটা করেছিল, আর ওদের এই প্রজেক্টটা বা ট্রিনিটি প্রজেক্ট বলে, বা ম্যানহাটন প্রজেক্ট বা ট্রিনিটি প্রজেক্ট, আর ভারতের তার নাম হচ্ছে স্পাইলিং বুদ্ধা।
তারা এটা বিভিন্ন ওয়েব সিরিজে এইটাকে আবার খুবই ড্রামাটিক ওয়েতে দেখানো হয়েছে আর কি। তো এই স্মাইলিং বুদ্ধা এই প্রজেক্টে মূলত হচ্ছে ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, এবং তারা বলেছিল এটা তারা শান্তির জন্য ব্যবহার করবে। ধরেন খাল খননে, পাহাড় ভেঙে ফেলে কোনো একটা জায়গায় কিছু করা, এই সমস্ত কাজে যেভাবে ডিনামাইটের ব্যবহার হয় এই রকম জন্য তারা ব্যবহার করবে, শান্তিপূর্ণ ব্যবহারের জন্য। তো ভারত পারমাণবিক শক্তিধর কান্ট্রি হয় 1974 সালে। ভারতের একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, এটা হচ্ছে খালিস্তান আন্দোলন। এটা কয়েক বছর আগে বা আপনার এই কারণে খালিস্তান আন্দোলন মানে খুবই বড় পেয়েছে। কানাডা থেকে তারা এখন এই আন্দোলন পরিচালনা করে। 1970 এবং 1980 দশকে এই খালিস্তান হচ্ছে পাঞ্জাবের একটা অঞ্চল, এরা ম্যাক্সিমামই শিখ। এরা বলে যে এদের ভাষা এবং এদের যে কালচার এটা ভারতীয়দের সাথে ম্যাচ করে না, সো তারা একটা আলাদা স্বাধীন রাষ্ট্র চায়। এই রাষ্ট্রটার নাম দিবে তারা খালিস্তান। এটাই হচ্ছে খালিস্তান আন্দোলন। 80 দশকে গিয়ে এই আন্দোলন একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের, এটা সশস্ত্র আন্দোলনের দিকে চলে যায়। তখন ইন্দিরা গান্ধী 1984 দিকে ইন্দিরা গান্ধী এইখানে একটা অপারেশন ব্লু স্টার নামে একটা অপারেশন চালায়। অপারেশন হচ্ছে এই জার্নাল সিং ভিদ্রাওয়ালে, তিনি হচ্ছে এই আন্দোলনের একজন বড় নেতা, ধর্মীয় গুরু ছিলেন। তিনি ওই জায়গায় স্বর্ণ মন্দিরে তার 1984 সালে স্বর্ণ মন্দিরে তিনি তার দলবল নিয়ে আশ্রয় নেয়, এবং এদেরকে উচ্ছেদ করার জন্য ভারতীয় সৈন্যরা সেখানে হামলা করে, এবং এই ভাদ্রওয়ালে সহ তার লোকজন, বেশ কিছু লোকজন এখানে মারা যায়। এবং এইটা ইন্দিরা গান্ধীকে বেশ মারাত্মকভাবে ইন্দিরা গান্ধী এই প্রজেক্টটা করে আর কি। এই জন্য ইন্দিরা গান্ধীর এই উদ্যোগের ফলে ইন্দিরা গান্ধীর যে দেহরক্ষী ছিল তারা শিখ ছিল, তারা এইটার প্রতিবাদ হিসেবে ইন্দিরা গান্ধীকে খুন করে। এইটার প্রেক্ষিতে কিন্তু অক্টোবর মাসে গিয়ে ইন্দিরা গান্ধী অ্যাসাসিনেটেড হয়ে যান। এখানে আপনাদেরকে একটা মজার ব্যাপার বলি। এই যে ইন্দিরা গান্ধী, তিনি হচ্ছে ভারতের প্রথম যিনি প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তার মেয়ে। তো তিনি কেন গান্ধী হলেন? মোহনলাল করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর সাথে কিন্তু তার কোনো সম্পর্ক নাই। তাহলে তিনি গান্ধী হলেন কিভাবে? তিনি গান্ধী হলেন হচ্ছে এই তার যিনি হাজবেন্ড ছিল, এই ইন্দিরা গান্ধীর যিনি হচ্ছে হাজবেন্ড, তার নাম ছিল হচ্ছে ফিরোজ জাহাঙ্গীর খান গান্ধী। তো ইন্দিরা গান্ধীর স্বামী বা ইন্দিরা গান্ধী গান্ধী হয়ে ওঠার পেছনে, বা ইন্দিরা গান্ধী বললে ভুল হচ্ছে, আসলে ইন্দিরা নেহেরু বা জওহরলাল নেহরুর মেয়ে কিভাবে ইন্দিরা গান্ধী হয়ে উঠলো, এই গল্পটা বলতে গেলে আপনি ইন্দিরা গান্ধীর যিনি হাজবেন্ড তার নাম হচ্ছে ফিরোজ জাহাঙ্গীর খান গান্ধী, বাট ফিরোজ জাহাঙ্গীর খানের যে গান্ধী তার বানান হচ্ছে GANDY, নট DI, DY। এই ফিরোজ জাহাঙ্গীর খান গান্ধী, অনেকেই বলে তিনি মুসলমান ছিলেন, তিনি মূলত মুসলমান না, তিনি ছিলেন মূলত হচ্ছে পার্সি, যে পারস্যের যে ধর্ম আর কি, পার্সি ধর্মের। এবং এই যে আমরা এর আগের লেকচারে আমরা পড়েছিলাম যে জারথুস্টবাদ বা জারথুস্ট, এই জারথুস্টবাদ ধর্মের মূলত অনুসারী ছিলেন হচ্ছে এই ফিরোজ জাহাঙ্গীর খান। তার বাবার নাম হচ্ছে জাহাঙ্গীর খান। তারা পারিবারিকভাবেই কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত, এবং ফিরোজ জাহাঙ্গীর খান গান্ধী তিনিও কিন্তু এটার সাথে জড়িত, কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত। যেহেতু কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত, সেহেতু তিনি কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরুর পরিবারের সাথে, মহাত্মা গান্ধীর সাথেও কিন্তু তিনি জড়িত। এবং যে তারা হিন্দু না, তারা খ্রিস্টান না, তারা মুসলমানও না, তারা মূলত হচ্ছে পার্সি ধর্মের মানুষ আর কি। তো এই ফিরোজ জাহাঙ্গীর খানের পরিবার একটা সময় হচ্ছে ইন্দিরা গান্ধীর সাথে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু এই বিয়ে যেহেতু ভিন্ন ধর্মের, এই জন্য বিয়ের প্রস্তাবে রাজি হন নাই। তো ফিরোজ জাহাঙ্গীর খান গান্ধী অক্সফোর্ডে চলে যায় পড়ালেখা করতে, ইন্দিরা গান্ধীও অক্সফোর্ডে চলে যায় পড়ালেখা করতে। তখন সেখানে গিয়ে তাদের মধ্যে একটা প্রেম হয়, এবং কঠিন প্রেম। তখন তারা চিঠিতে জানায় যে, ইন্দিরা নেহরু চিঠিতে জানায় যে সে ফিরোজ জাহাঙ্গীর খানকেই বিয়ে করবে। তো তখন জওহরলাল নেহরুর পরিবার কিন্তু চেয়েছিল যে এই বিয়েটা বন্ধ করার জন্য, এবং
মহাত্মা গান্ধীও কিন্তু প্রথমে চেয়েছিল যে ইন্দিরা নেহেরুকে বুঝিয়ে এটা বন্ধ করতে, কিন্তু একটা সময় তারা রাজি হয় নাই যে বিয়ে তারা করবেই, খুবই ধরেন অ্যাডামেন্ট হয়ে গেছে। তখন জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধীর কাছে যায়। মহাত্মা গান্ধী তখন বলে যে আচ্ছা তাহলে তুমি আমার ছেলের সাথে বিয়ে দিবা? তো বলছে যে হ্যাঁ দিব। তাহলে ফিরোজ জাহাঙ্গীরকে ডাকো, ও আমার ছেলের পরিচয়ে বিয়ে হবে। এবং হিন্দু মতবাদ মানে হিন্দু সিস্টেম মেনে, হিন্দু ধর্মীয় রিচুয়াল মেনেই কিন্তু তাদের বিয়ে হয়। তখন কিন্তু গান্ধীর পরে তারা GANDI লেখে, বাট DY বা গান্ধী কিন্তু এটা সেই জারথুস্ট বা পার্সি ধর্মের গান্ধী। এর মানে এই না যে আপনার তারা আগেও গান্ধী ছিল পরেও গান্ধী, বাট একটু উচ্চারণে এবং বানানে একটু ইয়ে হয়েছে আর কি। তখন থেকে হয়ে যায় ইন্দিরা গান্ধী। কিন্তু মহাত্মা গান্ধীর পরিবারের সাথে অ্যাকচুয়ালি ইন্দিরা গান্ধীর বা এই আপনার ফিরোজ জাহাঙ্গীর শাহের কোনো ইয়ে নাই। এখানে আমরা আরেকটা খুবই উত্তেজনাপূর্বক জায়গা হচ্ছে ডোকলাম মরুভূমি বা মালভূমি আর কি। মালভূমি মানে জায়গা থেকে একটু উঁচু হলেও উপরের পৃষ্ঠ সমতল, পাহাড়ের মতন একবারে না। এই হচ্ছে আপনার দেখতেছেন, এটা হচ্ছে ভুটান, এই অঞ্চলটা ভুটান। এই অঞ্চলটা হচ্ছে সিকিম কিন্তু আগে এক সময় স্বায়ত্তশাসিত ছিল। এটা 1975 সালে সিকিম ভারতের সাথে যোগ দেয়। এটা হচ্ছে নেপাল। আর এই জায়গার এই অঞ্চল কিন্তু চায়না মূলত তিব্বত। আর এই জায়গায় এটা হচ্ছে ডোকলাম। এই ডোকলাম মালভূমির এই অঞ্চলটা নিয়ে একটা বিশাল ক্যাচাল আছে। এই অঞ্চলটা নিয়ে ভুটানের অঞ্চল, বাট এটা চীন দাবি করে এটা তার অঞ্চল। এবং 2017 সালে চীন এই অঞ্চলের পাশ দিয়ে তারা হাইওয়ে রোড তৈরি করা শুরু করে। এবং হাইওয়ে রোড তারা তৈরি করা শুরু করে, যখন চীনের যদি এখানে হাইওয়ে রোড তৈরি করে, তাহলে এই জায়গার থেকে কিন্তু একটু নিচে এই জায়গায় যে চিকেন নেক, এইটা হচ্ছে চিকেন নেক, যেখান দিয়ে গিয়ে তারা 7 সিস্টারের সাথে যোগাযোগ রাখে। মাত্র 22 কিলোমিটারের একটা জায়গা। এই জায়গা যদি চীন চলে আসে, তাহলে যে কোনো উত্তেজনার সময় চীনের সৈন্য যদি একটু এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যদি যুদ্ধ বাঁধে, তাহলেই কিন্তু এই 7 সিস্টারের সাথে ভারতের যে কানেকশান, এই কানেকশানটা বন্ধ হয়ে যাবে। সো ভারতের একটা হ্যান্ড পুরো বন্ধ হয়ে যাবে। তো এইটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আর যুদ্ধ বাঁধলে অবশ্যই অঞ্চল দখল করে নিবে। আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখতেছেন যে রাশিয়া যে ইউক্রেনের অঞ্চল দখল করে নিচ্ছে। অঞ্চল দখল করে নেওয়ার যুদ্ধের একটা ট্যাকটিক্স। তো এই জায়গা দিয়ে যদি রোড তৈরি করে, তাহলে এই ঘটনাটা তো খুব তাড়াতাড়ি ঘটবে। তো ইন্ডিয়া চাবে না যে এই জায়গা রোড তৈরি হোক। তো 2017 সালে এখানে কিন্তু ব্যাপক উত্তেজনা হয় এবং চীনা মিলিটারি এবং ইন্ডিয়ান মিলিটারি একবারে কাছাকাছি অবস্থান করে, যুদ্ধ বাঁধবে ভাব, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়। তো এটা হচ্ছে সেই ডোকলাম মালভূমি। এটা মূলত ভুটানের জায়গা, বাট এটা চীন তাদের জায়গা হিসেবে দাবি করে। এটা খুবই উত্তেজনাপূর্বক একটা জায়গা। আমরা ভারত পাকিস্তানের দ্বিতীয় যুদ্ধ নিয়ে কথাবার্তা বলতে পারি 1965 সালে, কেননা এই যুদ্ধ আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য বেশ কার্যকারী। এখানে যে কালারফুল জায়গাটা দেখতেছেন, এটাই হচ্ছে মূলত কাশ্মীরের এই যে ডটেড লাইনটা দেখতেছেন, এই লাইনটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এটা ভারত পাকিস্তানের সীমানা নির্দেশ করে। এর নিচের যেটা, এই কাশ্মীর হচ্ছে ভারতের কাশ্মীর বা জম্মু কাশ্মীর, আর এইটা হচ্ছে পাকিস্তানের কাশ্মীর বা পাকিস্তানে এটাকে বলা হয়েছে আজাদ কাশ্মীর। আর এই যে অঞ্চলটা দেখতেছেন, এটা হচ্ছে আকসাই চীন, এই কাশ্মীরের দখল করে চায়না। আর এইটুকুর যে অংশটা আছে, এটা 1963 সালে পাকিস্তানের ছিল, বাট পাকিস্তানের কাছ থেকে এই নিয়ন্ত্রণ নিয়ে নেয় হচ্ছে চীন। তার মানে এই অঞ্চলের এবং এতটুকু কাশ্মীরের নিয়ন্ত্রণে আছে হচ্ছে চায়না, এবং এই অংশের নিয়ন্ত্রণে ভারত, এই অংশের নিয়ন্ত্রণে পাকিস্তান। তার মানে যখন 1947 সালে যখন সীমানা টানা হয়েছে, তাহলে চিন্তা করেন কি টাইপের একটা অস্থিরতা। 3টা পরস্পর বিরোধী শক্তিকে আপনি একটা জায়গায় দিয়ে রাখছেন যে সারা জীবন তোরা মারামারি করতে থাকবে সীমানা নিয়ে। এইখানে এই অঞ্চলে 1965 সালের এই যুদ্ধের একটা ব্যাপক বিষয় আছে। বিষয় হচ্ছে, এটা তো পাকিস্তানের কাশ্মীর, এটা হচ্ছে ভারতের কাশ্মীর। তখন 1965 সালে কি হয় যে অপারেশন জিব্রাল্টার নামে একটা অপারেশন করে হচ্ছে পাকিস্তান কি করে, প্রায় 20-30 হাজার পাকিস্তানি সৈন্যকে
বা পাকিস্তানি সৈন্যকে তারা কাশ্মীরের সিটিজেনের রূপ দিয়ে বা ছদ্মবেশে তারা ইন্ডিয়ার এই অঞ্চলে পাঠায়, কাশ্মীরে পাঠায়, যেন তারা এই অঞ্চলে এসে একটা অস্থিরতা ক্রিয়েট করে এখানে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। মূলত পাকিস্তানের উদ্দেশ্য ছিল যে কাশ্মীরের লোকজনকে স্বাধীন হতে সাহায্য করা এবং ভারতকে মূলত একটা স্ট্র্যাটেজিক্যালি একটা অ্যাটাক করা, এটা ছিল হচ্ছে পাকিস্তানের উদ্দেশ্য। পরবর্তীতে এটা ইন্ডিয়া মিলিটারিলি এটা জবাব দেয় এবং এটা একটা বেশ যুদ্ধে পরিণত হয়, যেটাকে আমরা বলি হচ্ছে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ। এই দ্বিতীয় পাক ভারত যুদ্ধ এইখানে হলেও কিন্তু দেখেন তখনও কিন্তু আমরা স্বাধীন হই নাই, তখন কিন্তু আমাদের এই জায়গা হচ্ছে আমরা আছি, আর যুদ্ধটা হচ্ছে এই অঞ্চলে। তখন কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকজন আমাদের এই অঞ্চলের সিকিউরিটির জন্য তেমন কোনো ব্যবস্থাই নেয় নাই, কেননা ভারত তো এইদিকেও ইনভেট করতে পারত। সো এইটাও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ হওয়ার একটা বড় কারণ আর কি, আমাদের সীমানা পুরা অরক্ষিত ছিল তখন। এই যুদ্ধে কোনো অংশ জয় হয়েছে না, কেউই জয় হয় নাই, কোনো মীমাংসা হয় নাই এই যুদ্ধে। তবে এই যুদ্ধে পাকিস্তানের প্রায় 10,000 মতন সৈন্য মারা যায়, ইন্ডিয়ার মোটামুটি 1000 খানিক সৈন্য মারা যায় এইখানে। তো সৈন্যের দিক দিয়ে মূলত হচ্ছে পাকিস্তানের মৃত্যু বেশি হয়। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন, এটা 1965, তো তখনও রাশিয়া হয় নাই, স্নায়ু যুদ্ধ চলতেছে, সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাশখন্দ হচ্ছে বর্তমান উজবেকিস্তান, তখন তো এটা সোভিয়েত ইউনিয়ন ছিল, উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে একটা চুক্তি হয়, এটাকে বলা হয় তাশখন্দ চুক্তি। ওই এই 1966 সালের এই তাশখন্দ চুক্তির মাধ্যমে এটা শেষ হয়। তখন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং আইয়ুব খানের মধ্যে এই চুক্তি হয়। লাল বাহাদুর শাস্ত্রী তখন একটা ডায়লগ দেয়, জীবন মৃত্যুর প্রশ্নে নয়, আমরা শান্তির প্রয়োজনে এই চুক্তিটা করেছি। এবং এই চুক্তি করার কিছুদিনের মধ্যেই লাল বাহাদুর শাস্ত্রী হৃদরোগে মারা যায়, এবং একটা ভালো চুক্তি করে কিছু ভালো কথা বলে তারপরে তিনি মারা যায় দেখে তিনি মূলত একটা হিরো টাইপের হয়ে ওঠেন লাল বাহাদুর শাস্ত্রী। এবং এই চুক্তির মাধ্যমে মূলত লাইন অফ কন্ট্রোলকে সীমানা হিসেবে নির্ধারণ করা হয়, ভবিষ্যতে আর কোনো উত্তেজনা হবে না, এই টাইপের একটা চুক্তি তারা করে ফেলে আর কি। বাকিটা রিডিং পড়বেন এবং ভারত নিয়ে দাগানো যতটুকু আছে এতটুকু পড়বেন। আর এগুলা খুবই খুবই মানে ফান্ডামেন্টাল কথাবার্তা, এইটার কোনো লাইন নিয়ে খুব বেশি আলাপ আলোচনার প্রয়োজন আছে সেরকম কোনো কিছুর আলাপ আলোচনা নাই আসলে। তো জাস্ট এইটুকু আপনারা রিডিং করবেন, আর যা আলাপ আলোচনা হয়েছে এর মধ্যেই আপনারা মূলত ইয়ে পাবেন আর কি। ও ভারতের একটা অঞ্চল আছে আন্দামান নিকোবর, এটা হচ্ছে তাদের একটা কেন্দ্রশাসিত অঞ্চল, এটা ভারতের চাইতে এই জায়গাটা আপনাদের একটু চেনা উচিত। এই হচ্ছে ধরেন এইটা হচ্ছে ভারত, এই ভারতের এইখানে আপনার এই অঞ্চল দিয়ে এই যে দ্বীপ রাষ্ট্রগুলা দেখতেছেন, এটা কিন্তু আন্দামান নিকোবর, এটা কিন্তু ভারতের। তো পোর্ট ব্লেয়ার হচ্ছে এটার রাজধানী, এটাও মাথায় রাখতে হবে। এবং এইখানে কিন্তু হচ্ছে ব্যারেন নামে একটা আগ্নেয়গিরি আছে, এবং এই আগ্নেয়গিরিটা সক্রিয় এবং দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এইটা এইখানে আছে। এইটা আপনারা জানলেন। আরেকটা জিনিস আপনারা জানতে পারেন, সেটা হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে মালদ্বীপ, এই যে ছোট ছোট ডটেড যে অঞ্চলটা, অনেকগুলা এর উপরেও কিন্তু কিছু ডটেড আছে অনেকগুলা, প্রায় এখানে 50টা মতন দ্বীপ আছে, 50টা বা 36টা দ্বীপ আছে ছোট ছোট। এটার নাম হচ্ছে লাক্ষাদ্বীপ, এটা ভারতের। এর মধ্যে যারা বাস করে এরা সবাই হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে মুসলমান। মালদ্বীপ এবং তাদের কালচারে ম্যাচ করে, কিন্তু তারা হচ্ছে আপনার এই যে মালায়ালামের যে ভাষা আছে এদের এই ভাষায় কথাবার্তা বলে আর কি। এটা পর্যটনের জন্য মালদ্বীপের সাথে, যেহেতু এখন মালদ্বীপের এই যে মইজু নতুন যিনি ক্ষমতায় এসেছেন তিনি আবার একটু চায়নাপন্থী হয়েছেন, তো এই জন্য ভারতের লোকজন, ওদের যেহেতু মালদ্বীপের মেইন ইকোনমি হচ্ছে পর্যটন না গেলে ওরা বেঁচেই থাকতে পারবে না। তো এই জন্য লাক্ষাদ্বীপকে পর্যটনের জন্য এখন রেডি করা হচ্ছে, পর্যটনের একটা হাব করে তোলার চেষ্টা করা হচ্ছে আর কি। তো ভারত নিয়ে এইটা পড়বেন। এরপরে আমরা পাকিস্তান নিয়ে কিছু কথাবার্তা বলতে পারি। পাকিস্তান শব্দটা প্রথম এনেছেন হচ্ছে চৌধুরী রহমত আলী,
তিনি মূলত তখন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিল 1933 সালে। চৌধুরী রহমত আলী তিনি নাও অর নেভার নামে তিনি একটা পুস্তিকা মানে খুবই ছোট একটা পুস্তিকা টাইপের বই তিনি পাবলিশ করেন, এবং ওই বইতে তিনি হচ্ছে সর্বপ্রথম পাকিস্তানের কথা বলেন যে পাকিস্তান ধর্মের ভিত্তিতে একটা পাকিস্তান রাষ্ট্র হওয়া উচিত, এবং এই পাকিস্তান মূলত তিনি নামটা নেন হচ্ছে পাঞ্জাব, আফগানিস্তান, কাশ্মীর, সিন্ধু, বেলুচিস্তান, এই 5টা নামের অধ্যক্ষর নিয়ে তিনি পাকিস্তান নাম সৃষ্টি করেন। এর আগে এই নামটা কেউ নেয় নাই। যদিও আমরা বলি যে পাকিস্তান রাষ্ট্রের কথা আসছে হচ্ছে আপনার আমাদের যে এই একে ফজলুল হক তার লাহোর প্রস্তাবে 1940 সালের 23শে মার্চ পাকিস্তান প্রস্তাব করেছেন, লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব। বাট তার আগেও চৌধুরী রহমত আলী বা পাকিস্তান রাষ্ট্রের জন্ম মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব, ওইটা 1940 সালে, সেটা বলেন না কেন। এরও 7 বছর আগে চৌধুরী রহমত আলী 1933 সালে পাকিস্তান শব্দটার কথা বলেছেন। কিন্তু চৌধুরী রহমত আলী বড় পলিটিশিয়ান ছিল না, সেই জন্য বড় পলিটিশিয়ানদের বিষয়কে বেশি হাইলাইট করা হয়। এটাই বিশ্বের নিয়ম, বড়টা নিয়ে বেশি কথাবার্তা হবে। তবে এখানে এই যে বেলুচিস্তান, পাকিস্তান কিন্তু আজও তারা যে সমস্ত অঞ্চল নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল সেই সমস্ত অঞ্চল নিয়ে তারা একক পাকিস্তানি যে রাষ্ট্র, এই তত্ত্ব তারা এখনো প্রতিষ্ঠিত করতে পারেন নাই। বেলুচিস্তান এবং পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাব, এরা কিন্তু এখনো নিজেদের মধ্যে বিয়েই হয় না তাদের, মানে তারা আলাদা জাতিই মনে করে নিজেদের থেকে। তারা আমাদের বাংলাদেশের ধরেন চিটাগংয়ের সাথে রাজশাহীর মানুষ দূরত্বের জন্য বিয়ে দিতে চায় না, বাট বিয়ে কিন্তু হয়। আবার মানে এটাতে নিষেধ নেই একবারে, আপনাকে একবারে অন্যায় না। আবার আপনি নোয়াখালীতেও যা বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই, অসুবিধা নেই। কিন্তু ওদের এখানে কিন্তু খুবই সিরিয়াস বিষয়, এইগুলাকে খুব সিরিয়াসলি দেখা হয়। এখনো পর্যন্ত তাদের মধ্যে ওই ইউনিটি তৈরি হয় নাই, সেই জন্য এখনও কিন্তু দেখবেন যে বিভিন্ন তারা আলাদা হয়ে যেতে চায়, তারা আমরা একরকম থাকতে চাই না। এবং পূর্ব পাকিস্তান ছিল তাদের আসলে ফাওয়ের প্রাপ্তি। তারা পাকিস্তানের মধ্যে কোথাও পাকিস্তানের নামের প্রপোজালে কোথাও এই বাংলাদেশ অঞ্চলের নাম ছিল না, এরা তারা ফাও পাইছিল আর কি। তো যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না। আমরা পাকিস্তানের বেশ কিছু জিনিস আমরা এই যে আলোচনার মধ্যে হয়ে গেল। পাকিস্তানের প্রধান মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো, এবং তাকে বলা হয় যার ডটার অফ ইস্ট। এবং পাকিস্তানের সামরিক শাসন প্রথম জারি হয় 1958 সালে আইয়ুব খান, ইস্কান্দার মির্জা, এবং তাদের পারমাণবিক বোমার জনক হচ্ছে আপনার আব্দুল কাদির। এবং তক্ষশিলা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবের রাওয়ালপিন্ডি জেলার একটা বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ, এটাকে বলা হচ্ছে তক্ষশিলা। আফগানিস্তান নাম শুনলেই আমাদের কাছে খাইবার গিরিপথের নাম আসে। খাইবার গিরিপথ হচ্ছে মাউন্টেইন পাস, মরুভূমি, মানে বড় বড় পর্বতের মাঝখান দিয়ে সরু রাস্তা, এটাকে বলা হচ্ছে গিরিপথ। আর বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস গিরিপথ বলেন হচ্ছে বা খাইবার গিরিপথ, 33 কিলোমিটার মতন লম্বা। আফগানিস্তান এবং পাকিস্তানের এখান দিয়ে খাইবার গিরিপথ। আচ্ছা, আফগানিস্তানের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস পড়া থাকা দরকার। আফগানিস্তানের বর্তমান নাম হচ্ছে ইসলামিক আমিরাতস অফ আফগানিস্তান, এবং আফগানিস্তানের যে রাজতন্ত্রের পতন হয় 1973 সালে। স্নায়ুযুদ্ধের সময় 1969 সালে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, এবং সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে দখল করে রাখতে পারে নাই। এই জন্য তারা 10 বছর পরে চলে যায়, আমেরিকা আসে, আমেরিকা চলে যায়, ফ্রান্স ট্রাই করেছে, ব্রিটিশরা ট্রাই করেছে, কেউই আসলে আফগানিস্তানকে করতে পারে নাই। কেননা পাহাড় পর্বত দুর্গম জায়গার কারণে, যেমন ইরান পাহাড় পর্বত দুর্গম জায়গার কারণে টোটাল দেশটাকে আসলে নিয়ন্ত্রণে নেওয়া মোটামুটি ইম্পসিবল। কেননা তারা যারা আছে তারা পাহাড় পর্বতের মধ্যে লুকিয়ে থেকে তারা কিন্তু তাদের বাহিনী গঠন করবে এবং তারা পাল্টা হামলা করবে, সো জীবনেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। কিন্তু ফিলিস্তিন প্রশ্নের সাথে আফগানিস্তান প্রশ্নকে আমরা একত্র করতে পারি না, জাস্ট বিকজ জিওগ্রাফি। ফিলিস্তিন একটা ফ্ল্যাট ল্যান্ড, সো এইখানে আপনার আফগানিস্তান বা মিয়ানমারের মতন এত পাহাড় পর্বত না যে আপনি সারা জীবন ওইখানে আন্দোলন চালায় টিকে থাকতে পারবেন। সো ওইখানে আপনি যতই টানেল প্রযুক্তি করেন না কেন আপনি টিকে থাকতে পারবেন না, কেননা আপনাকে তাহলে আগে টেকনোলজিক্যালি এবং আগে অস্ত্রশস্ত্রতে আপনাকে বড় হতে হবে। বা টোটাল পশ্চিম এশিয়ার যারা নেতারা আছে ম্যাক্সিমামই তো আসলে পশ্চিমা মদতপুষ্ট। ধরেন মিশর বলেন,
সে ডিক্টেটর, পশ্চিমা ইয়েতে চলতেছে। আর মিশর তো আপনার ডাইরেক্ট ক্যাম্প ডেভিড চুক্তিতে ডাইরেক্ট মিশর তো ইয়েকে স্বীকৃতিই দিয়েছে। জর্ডান বলেন নো, তারাও পশ্চিমা বন্ধু, তাদের দেশে আপনার পশ্চিমাদের মিলিটারি বেজ আছে। আপনি সৌদি আরব বলেন, সৌদি আরবের রাজতন্ত্র টিকেই আছে আমেরিকার মদদে। তাহলে কে আছে বড় রাষ্ট্র যে টোটাল পশ্চিমে সে একত্রিত হয়ে আপনাকে সাপোর্ট করবে? বাট তারা সাপোর্টের অনেক কথাবার্তা বলবে, অ্যাকচুয়ালি নোবডি উইল ফাইট ফর দেম অ্যাকচুয়ালি। ইরানের কথা বলেন, ইরানের বিভিন্ন হুমকি আছে। ইরানকে তো এখন আবার নতুন পারমাণবিক চুক্তি করতে বাধ্য করতেছে প্রায় আমেরিকা। বাট যতটুকু মিডিয়াতে শোনা যাচ্ছে যে ট্রাস্টেড কোনো মিডিয়েটর লাগবে। এখন এমনও হতে পারে যে চায়না মাঝখানে থেকে ইরান এবং আমেরিকার মধ্যে পারমাণবিক চুক্তি করায় দিতে পারে। চিন্তা করেন তো, তিনটা রাষ্ট্র একটা চুক্তি করবে, রাষ্ট্র হচ্ছে আমেরিকা, চীন, ইরান। ভূরাজনীতির অবস্থা বুঝেন? তিনটা রাষ্ট্রের নাম নিলেই তো ধরেন মনে হয় যে ওরে বাপরে বাপ, বর্তমান বিশ্ব ব্যবস্থায় আর কি। তো ইরানকে সারা জীবন গাইড হয়ে থাকবে না, কিন্তু মাঝে মধ্যে উস্কায়া দিবে অবশ্যই। সো এটা অনেক কমপ্লেক্স আলাপ আলোচনা। যাই হোক, খাইবার গিরিপথ এটা একটা গুরুত্বপূর্ণ। এবং আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রকে যে ইয়ে হয় 2020 সালে, এবং এটা হয় কাতার সবসময় মিডিয়েটরের ভূমিকায় পালন করে। তালেবান হচ্ছে ছাত্রদের সংগঠন, 1994 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ছিলেন মোল্লা ওমর। এর পেছনে আবার ওসামা বিন লাদেনের একটা বড় ভূমিকা ছিল। এবং তারা এর আগেও একবার 2001-এ ক্ষমতায় আসে, পরবর্তীতে তারা আবার ক্ষমতায়, এখন আফগানিস্তানে তারা ক্ষমতায় আসছে। এবং গোল্ডেন ট্রায়াঙ্গল বলেন, যাই বলেন, পপি চাষটাস, এই পপি চাষটাসকে তারা এখন কমিয়ে দিচ্ছে এবং আফগানিস্তানের অর্থনীতি ধীরে ধীরে কামব্যাক করতেছে। এটা একটা ভালো খবর আর কি। শ্রীলঙ্কাকে নিয়ে একটা খবর হচ্ছে, অনুরা কুমার দেশনায়েকে হচ্ছে এখানকার নতুন রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট হয়েছে, এবং তার পার্টি হচ্ছে ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টি বা এনপিপি। এটা প্রিলিমিনারির জন্য এই পার্টির নামটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা 2024-এর যে নির্বাচনে তিনি ক্ষমতায় এসেছেন, এইটা একটা অলৌকিক নির্বাচন হয়েছে। কেননা তার যে দল, এটা হচ্ছে কমিউনিস্ট মতাদর্শের, তারা হচ্ছে বাম দল আর কি, কমিউনিস্ট মতাদর্শের। তো এর আগের কোনো নির্বাচনে শ্রীলঙ্কার এইরকম এই কমিউনিস্ট তারা 10% ভোটও পায় নাই। কিন্তু রাজনীতি এমন যে ভোটের কিছুদিন আগে ধরেন রাজনীতির পাখা ঘুরতে তারা জিতে গেছে আর কি। মানে ওই যে একটা কথা উঠে গেছে যে অমুকরে ভোট দিতে হবে, এই যে মানুষের মুখেই প্রসার, মানুষের মুখেই প্রচার, মানুষের মুখেই প্রসার আর কি, প্রচার এবং প্রসার। যাই হোক, সেই ঘটনা ঘটছে হচ্ছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা নিয়ে আলাদা তেমন গুরুত্বপূর্ণ তথ্য নাই। ভুটানের সাথে আমাদের একটা চমৎকার চুক্তি আছে, সেটা হচ্ছে পিটিএ বা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। এটা হয় হচ্ছে 2020 সালে, কেননা 2021 সালে গিয়েই আমরা স্বাধীনতার 50 বছর হয়। আর ভুটান যেহেতু আমাদেরকে স্বাধীনতার সময় সবার আগে স্বীকৃতি দিয়েছিল, সো এই 50 বছরের একটা বন্ধনের জন্য তাদের সাথে আমাদের একটা মানে একটা বাণিজ্য চুক্তি হয়, যেখানে ভুটানের 34টা পণ্য শুল্কমুক্তভাবে বাংলাদেশে বিক্রি করতে পারবে, বাংলাদেশ 100টা পণ্য ওই দেশে বিক্রি করতে পারবে। এবং ভুটানের খনিজ পণ্য, ফলমূল এবং কৃষি পণ্য বাংলাদেশ বিক্রি করবে, এদিকে বাংলাদেশ ওষুধ, পাটজাত পণ্য, এইগুলা প্লাস্টিক সামগ্রী, এইগুলা ভুটানে বিক্রি করবে। এটা হচ্ছে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। এটা বিভিন্ন দেশের মধ্যে হতে পারে। ধরেন আপনি আন্তর্জাতিক বাণিজ্যতে বা বিভিন্ন আন্তর্জাতিক কূটনীতিতে আপনি যদি এখন বলেন যে আমাদের বাজার প্রসার করতে হবে, তাহলে এখানে রেফারেন্স হিসেবে বলতে পারেন ভুটানের সাথে যে আমরা পিটিএ করেছি, আমরা বড় বড় স্টেক হোল্ডার আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাথে পিটিএ করে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে ইয়ে করতে পারি। তবে অবশ্যই এইখানে আমাদের বেচতে হবে, বেশি বেচতে হবে, এই দিকে মাথায় রাখতে হবে। ওকে,
আচ্ছা, বাকিগুলো আপনারা একটু রিডিং পড়ার চেষ্টা করিয়েন। আহ, কারো কোনো কোশ্চেন থাকলে আমরা পরে আবার এগুলোর আনসার দিতে পারি, কেননা এখানে আসলে খুব আলোচনার মতন অনেক কিছু আছে। আবার অনেক কিছু আলোচনা করতে গেলে আবার মানে আলোচনা অনেক বড় বড় আলোচনা, আবার তেমন কোনো আলোচনা নাই, মানে একটা প্যারাডক্স টাইপের জিনিস। কেননা এক একটা বিষয় নিয়ে বিভিন্ন বিস্তর আলোচনা দরকার, আবার তেমন কোনো আলোচনাই নেই। আচ্ছা, আপনাদের সাথে আমি একটু কথাবার্তা বলি, আপনারা এটা একটু রিডিং পড়বেন। কথাবার্তা হচ্ছে, আজকে আমাদের টার্গেট ছিল যে অনেকদিন পরে ঈদ পরবর্তী টাইমে আপনাদের ব্যাচে আমি প্রথম ক্লাস নিচ্ছি। আর আপনাদের মধ্য থেকে একজন হ্যান্ড রেজ করেন, সে হ্যান্ড রেজ করবেন যে ভাবছেন যে আপনি যে নিয়মিত বেস পরীক্ষা দিচ্ছেন এবং প্রিপারেশন নিচ্ছেন। আমি যেভাবে আপনাদেরকে পরীক্ষা দিতে বলেছি লাইভ এমসিকিউতে, আপনি এরকম রেগুলার বেসিস পরীক্ষা দিচ্ছেন এবং আপনি আপনার উন্নতি ফিল করতে পারছেন, এবং আপনার সেটা মার্ক হোক বা পরীক্ষা দেওয়ার পরে আপনার মার্কের দিক দিয়ে আপনার উন্নতি হোক বা মানসিক দিক দিয়ে আপনার মনে হচ্ছে যে না, আমি আসলে কিছু না কিছু জিনিস শিখতেছি, আমার ভাল লাগতেছে, এই রকম আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, এই রকম একজন হ্যান্ড রেজ করেন। আপনি আপনার বক্তব্য খুব ক্লিয়ারভাবে বলবেন, যে বক্তব্য অন্যরা শুনে আপনার মাধ্যমে অন্যরা মোটিভেটেড হবে। মানে আমি বলেছিলাম যে আপনি পড়বেন এবং প্রচুর পরিমাণে পরীক্ষা দিবেন। মানে আপনার প্রিলিমিনারি পাশের মেইন স্ট্র্যাটেজি হবে পরীক্ষাকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া, যে আজকে আমি বাংলাদেশ বিষয়বলির উপর একটা মডেল টেস্ট দিব। সো আমি সারা দিন রাত এক করে আমি বাংলাদেশ বিষয়বলি পড়লাম, দেন পরীক্ষা দিলাম। এইভাবে করে আমি পরীক্ষা দিলাম। আমার উন্নতি কতটুকু হলো, আমার ফল্ট কি হলো, কোনগুলো পারলাম না সেইগুলো আমি অ্যানালাইসিস করলাম, দেন আমি আবার আরেকটা সাবজেক্ট ঠিক করলাম, সেটা পড়লাম। এইভাবে বাই রোটেশন বেজ আপনি পড়ালেখা করতেছেন এবং আপনি আপনার উন্নতি ফিল করতেছেন। এইরকম লোক হ্যান্ড রেজ করেন, আপনি আপনার এক্সপিরিয়েন্স বলেন, আমরা সেটা শুনব। দুজন হ্যান্ড রেজ করেছেন, আমি আবির কথা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওদের সুযোগ দেওয়ার জন্য আরেকবার। আম, আমার জার্নিটা খুব বেশি দিন আগে শুরু হয়নি, জাস্ট 2 মাস 3 মাস আগে শুরু হয়েছে। আর আমি অলওয়েজ চেষ্টা করি আপনি যেভাবে বলেন ঠিক সেই বিষয়টারে কপি এবং পেস্ট করার জন্য। কারণ হচ্ছে আপনি এই বিষয়টাতে খুবই এক্সপার্ট। আর আমরা যে বিষয়টা আমাদের ইন্টেনশন, অর্থাৎ আমরা যে বিষয়টা মনে হয় যে খুব, আমার কাছে মনে হইতেছে ভালো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা আসলে ভালো দিক বয়ে আনবে না। কারণ হচ্ছে আপনি বিষয়টাতে এক্সপার্ট। তো যেহেতু আমি হলে থাকি, তো হলে থাকার কারণে এখানে বিসিএস জার্নিটা ডাইজেস্ট ওরিয়েন্টেড কথাবার্তা হচ্ছে, মানে একটা অবান্তর কথাবার্তা। তারা খুবই লং একটা প্রিপারেশন নেয় এখানে। অর্থাৎ যদি বলি বাংলা সাহিত্যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ, তারা খুব মোটা একটা বই পড়ে। আর আমি খুবই ছোট্ট ডাইজেস্ট থেকে পড়ি, তারা খুবই এটা হাস্যকর ভাবে নেয়। কিন্তু আলটিমেটলি আমার মার্কস কিন্তু তাদের চেয়েও ভালো আসে। তারা এত মোটা বই পড়েও খুব, মানে খুব বেশি আগায় থাকে, বিষয়টা এমন না। আর হচ্ছে মানে আমি অলওয়েজ চেষ্টা করি যেন কখনো কোনো সময়কে নষ্ট না করি, কিন্তু তাও আমার দিন শেষে এই বিষয়টা ফিল হয় যে আমি তো কিছুই করতে পারি না। রাইট। আপনি কি আর নিয়মিত আমি পরীক্ষা দিচ্ছেন? জি, আমি প্রত্যেক সপ্তাহে লাইভ পরীক্ষাটা দেই। আর হচ্ছে উনি একটা টপিক কাভার করলে ওইখান থেকে এই লাইভ এমসিকিউতে আর্কাইভ পরীক্ষাটা দেই। এবং হচ্ছে যদি আপনি যেহেতু বলছেন এখন থেকে টানা 2-1 দিনের মধ্যে পড়ে এই সাবজেক্ট ফাইনাল দেওয়ার জন্য, সাবজেক্ট ফাইনালও আমি দিচ্ছি। তো এখানে বিষয়টা হচ্ছে আমি সব সময় কাট মার্কস পাই না, অ্যাকচুয়ালি সব সময় কাট মার্কস পাই না। তবে এটা ভালো দিক যে মানে প্রথম যখন আমি একটা পরীক্ষা কাছাকাছি দিই, যান কাছাকাছি যাই। এবং আপনার ফর পরীক্ষা এক্সাম্পল দিয়ে কি যদি নিজের কাছে ভালো লাগে? পরীক্ষা দিয়ে ভালো লাগে, খুবই ভালো লাগে। যখন হচ্ছে প্রথম পরীক্ষাটা দিয়ে আমার মনে হচ্ছে যে আমার 10টা ভুল হয়ে গেছে, কিন্তু ওই 10টা ভুল কেন হইলো, ওইটার কারণটা কি, যেহেতু
এরপর আপনি হুম যেহেতু বলছেন যে ডাইজেস্টকে আপডেট করতে হবে, হুম আমি সেইখানে আপডেটও করি। হুম এরপর হচ্ছে পরবর্তীতে যখন গিয়ে পরীক্ষা দিই তখন দেখা গেছে একটা বা দুইটা ভুল হয়েছে এবং খুবই কাছাকাছি চলে গেছে, অনেক সময় কাটমার্কস চলেও আসে। ওকে। আপনাকে আপনার আবিরের মাধ্যমে আমি সবাইকে আরেকটু বিষয় বলি যে আমি যখন এরকম মডেল টেস্ট দিতাম তখন আমি যে কাটমার্ক পেতাম বিষয়টা এরকম না। আহ, প্রথম দিকে আমি খুবই ধরেন সব মিলিয়ে যত পরীক্ষা দিয়ে আমি অনেক পরীক্ষা দিয়েছি, সব পরীক্ষা মিলে আমার মনে হয় যে আমি 5 থেকে 10% পরীক্ষায় আমি অ্যাকচুয়ালি পাস করতাম মডেল টেস্টগুলোতে, আর ম্যাক্সিমাম পরীক্ষাতেই আমি পাস করতাম না। কিন্তু আমি খুবই কাছাকাছি চলে যেতাম, খুবই কাছাকাছি চলে যেতাম। এবং প্রথম দিকে এরকম হতো যে 100 মার্কের একটা পরীক্ষা দিয়েছি, আমি পেলাম 50। এইটা ধীরে 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 বাড়তে বাড়তে একটা ভালো মার্কেট চলে যেত। ধরেন এটা আহ, যেহেতু কোশ্চেন অনেক হার্ড কোশ্চেন, সহজ কোশ্চেন বিভিন্নভাবে সাজানো থাকে, তো দেখা যেত যে যে পরীক্ষার কাটমার্ক 70 আমি ওইটা 60-65-তে চলে যেতাম, কাছাকাছি চলে যেতাম। দুই একটা পরীক্ষায় আমি পাশ করতাম আর কি। তো দুই একটা পরীক্ষায় পাশ করলেও এটা মানে আপনি একটু ভালো অবস্থায় আছেন, যারা দুই একটা পরীক্ষায় মাঝে মধ্যে পাশ করতেছেন তারা ভালো অবস্থায় আছেন। যারা পরীক্ষার কাছাকাছি চলে যাচ্ছেন, তো মানে পাশ করতেই পারতেছেন না, কোনো পরীক্ষাতে পাশ করতে পারতেছেন না, আপনারা শুধু এইটা ফোকাস করেন যে গত পরীক্ষার তুলনায় আপনার এখনকার পরীক্ষায় উন্নতি কতটুকু হচ্ছে। ভাই প্রিলিমিনারিতে না আমি আপনাকে পড়িয়ে জীবনে শেষ করতে পারবো না, এবং আসল কথা কি জানেন, এত দিন ধরে আপনাদের যত ক্লাস নিয়েছি এর থেকে কোশ্চেন আসবে, আনসার হচ্ছে নো। বাট কোশ্চেন যদি আসে দ্যাট ইজ এ মিরাকল। কোশ্চেন আসবে না, কিন্তু এই যে আপনি একটা সিস্টেমের মধ্যে আছেন, এই সিস্টেমের উপর বেস করে আপনি অ্যাকচুয়ালি প্রিলিমিনারি পাস করে ফেলতে পারবেন। বিষয়টা এরকম। মানে আপনি পরীক্ষা বেস পড়ালেখা, পরীক্ষা বেস পড়ালেখা, পরীক্ষা বেস পড়ালেখা। অনেক পোলাপানের আছে পরীক্ষার এত ভীতি। গতদিন আমি রিটেনের একটা মডেল টেস্ট নিয়েছি, 400 পোলাপানের রিটেন পরীক্ষা দেওয়ার কথা, যেখানে 10% পোলাপান পরীক্ষা দিয়েছে। তার মানে বুঝতে পারতেছেন যে পরীক্ষা ভীতি কি। এবং এই পরীক্ষা ভীতির কারণেই অ্যাকচুয়ালি বিসিএস থেকে পোলাপান ছিটকে পড়ে। এবং বিসিএস একটা খুবই রিগোরাস পরীক্ষা, এবং বিসিএস এর সবচাইতে কঠিন যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে পরীক্ষা, প্রস্তুতি নেওয়া না। এবং এইখানে ক্যাডার হয়ে যাওয়া, এই সমস্ত বিষয় আসায় কোনো কিছুই কঠিন না, কঠিন শুধু পরীক্ষা। আর আপনি যদি পরীক্ষাকে জয় করতে পারেন তাহলে তো হয়েই গেল। তো 200 মার্কের একটা প্রিলিমিনারি পরীক্ষা আপনি দিবেন, আপনাদের কাছে মনে হতে পারে যে বিসিএস প্রিলিমিনারি, কিন্তু ওই 2 ঘন্টা ভাই লাইফের খুবই সিরিয়াস 2 ঘন্টা। যারা আগে প্রিলিমিনারি দিয়ে ফেল করেছেন তারা আমার কথা রিলেট করতে পারবেন, খুবই খুবই সিরিয়াস বিষয় ভাই, খুবই সিরিয়াস বিষয়। তো আপনার এই 2 ঘন্টার সিরিয়াসনেসটা বা ওই সিরিয়াস টাইমটাকে আপনি কাজে লাগাবেন কিভাবে, আপনার পড়ালেখার স্ট্র্যাটেজি আপনি ঠিক করবেন কিভাবে, আপনার পড়ালেখাটা কেমন হওয়া উচিত ঠিক করবেন কিভাবে, এই সব জিনিস ডিপেন্ড করবে পরীক্ষার উপর। এই যে আমি বলি ডাইজেস্ট বেসড পড়ালেখা করতে হবে, ডাইজেস্টের বাইরে এত এত মৌলিক, মানে মৌলিক বই না তো, বাজারে গাইড বই, বাংলাদেশ বিষয়গুলির 2টা বই 4টা বই আছে, বাংলার গ্রামারের একটা বই, সাহিত্যের একটা বই, আবার এক একটা বই বাজারে আছে। ধরেন বিশাল একটা বিসিএস এর গাইড বই আপনি বাজারে এই কিনলেন প্রিলিমিনারির জন্য, মানুষ এইগুলা পড়তেছে। আমার মনে হয় যে এগুলো মনে থাকে না ভাই। সো দ্যাটস ওয়াই যে ডাইজেস্ট বেসড একটা শক্ত প্রিপারেশন নিয়েও যে আপনি কাজ করতে পারবেন, এর এক্সাম্পল হচ্ছে আমি নিজে। এবং ডাইজেস্ট বেস পড়ালেখা করবেন, এবং সেই ডাইজেস্ট বেস পড়ালেখাকে আপগ্রেড করবেন, নিজেকে জাস্টিফাই করবেন হচ্ছে পরীক্ষার মাধ্যমে। এবং আমার এই কথাটা শক্ত ভিত্তি হয়েছে কিভাবে, আমার বিভিন্ন মডেল টেস্ট দিয়ে আমি নিজেকে জাস্টিফাই করেছি। আমি প্রিলিমিনারি 2টা পরীক্ষা দিয়েছি, 44তম 43তম দিয়ে আমি নিজেকে আইডেন্টিফাই করেছি। সো দ্যাট ইজ দ্য থিং। আরেকজনের সাথে কথা বলি, দুর্জয় কথা বলেন তো, খুবই গোছালোভাবে একবারে রিজিট কথা বলবেন দুর্জয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি দুর্জয়। ভাই যখন আমি 46 প্রিলিমিনারি দিয়ে আমি ডিসকোয়ালিফাই হই, হুম সামান্যর জন্য ডিসকোয়ালিফাই হই। হয়তো আমার একটা ভুল ধারণা ছিল যে যেটা পেতাম সেটাই পড়ে ফেলতাম, হুম এরকম। ইভেন আমি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে 10ম শ্রেণীর বাংলা বইটা পড়ে ফেলি, কলেজের বাংলা বইটা পড়ে ফেলি, ইংলিশ বোর্ড বইটা পড়ে ফেলি, এরকম কাজ করি ভাই।
হুম কিন্তু আমি প্রিসেপ্টরসের ডাইজেস্টে যে এত সুন্দরভাবে সাজানো এটা দেখিনি। হুম এবং জর্জেসের পুরা সেট পড়ে ফেলি। হুম পরীক্ষার হলে গিয়ে আমার কিচ্ছু মনে করতেছিল না। হুম এখন আমি এখন আমি তখন থেকেই আমি এমসিকিউ লাইভের সাথে আছি। সপ্তাহ শেষে শেষে শুক্রবারে ওই পরীক্ষাটা ফেস করি। হুম দেখা যাচ্ছে আমি প্রত্যেকটা পরীক্ষায় কয়েকটা পরীক্ষা পাশ করি আর কয়েকটা পরীক্ষায় কাছাকাছি যাচ্ছি। যখন থেকে আমি আপনার কোর্সে ভর্তি হলাম তখন থেকে পরীক্ষা যখন দেই তখন কয়েকটা এমসিকিউ আপনার আলোচনা থেকে চলে আসে। তখন আমি একটা মানসিক শান্তি পাই ওগুলা দাগি। হুম তারপরে হচ্ছে ভাই আমার যে পরীক্ষা দেওয়ার পর আমি প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাখ্যাগুলো চেক করে নিই এবং স্ক্রিনশট দিয়ে রাখি। স্ক্রিনশট গুলা চেক করি আমি, হুম মানে আমার ল্যাপটপ থেকে চেক করে নিই হুম যেগুলো ভুল এই করেছি আমি। স্ক্রিনশট খুবই চমৎকার জিনিস, ঠিক আছে। এই এই কাজ কিন্তু আমি, আমার ওই ফোনটা নাই জানেন, ওই টাইমে যে আমার কাছে ফোনটা ছিল ওই ফোনটায় পুরো গ্যালারি এবং মাঝে মাঝে স্ক্রিনশট নিয়ে আমার একটা ইয়ে করি যে মাঝে মাঝে ধরেন পড়তে ভালো লাগতেছে না, তখন আমি শুয়ে শুয়ে ধরেন 200 স্ক্রিনশট পড়ছি এবং একের পর এক যে স্ক্রিনশট যাচ্ছে আমি 200 স্ক্রিনশট চলে গেছি। এর মাঝে ফোনের ক্যামেরা দিয়ে কোনো তোলা ছবি আসে নাই, এর মাঝে আপনার এই অন্য কোনো কিছু আসে নাই, সবই স্ক্রিনশট এবং সবই হচ্ছে ওই প্রশ্নের যে ব্যাখ্যা তার স্ক্রিনশট। ভাই আর কিছু বলবো? বলেন। তারপর হচ্ছে ভাই আমি হচ্ছে সপ্তাহের 5 দিন রাখি হচ্ছে রিটেন পড়ার জন্য। 5 দিন, হুম একদম এক সপ্তাহে 5 দিন রিটেন পড়ি। হুম বৃহস্পতিবার আসলে আমি একদম পুরো দমে লেগে যাই হচ্ছে মানে প্রিলিমিনারির জন্য। হুম বৃহস্পতিবার পুরো দিন একদম করে প্রিলিমিনারির জন্য, দেন শুক্রবার আমি পরীক্ষা দিই, আবার রিটেন শিফট করি হুম যে ব্যাখ্যাটা চেক দেওয়ার পর, হুম ভুলগুলা চেক দেওয়ার পর। হুম হুম এই হচ্ছে কথা আর কি ভাই। আপনাকে এভাবে দুটাই আছে। বলবো যে এই এই যে যে কাজ আপনি করতেছেন এর মধ্যে যদি ধরেন সুনামির মতন দুর্যোগও চলে আসে, আপনি আপনার রাস্তা থেকে এক পাও অন্যদিকে যাবেন না। আপনি জাস্ট এইভাবে আগায় থাকেন এবং যারা যারা এই কাজ করতেছেন আমি আজকে আপনাদেরকে এই এই যে একবার একবার লাইভ আপনাদের সামনে আমি আপনাকে ইনশিওর করতেছি এবং আমি এটা খুবই মিন করে বলতেছি যে ভাই আপনারা যারা এইভাবে লাইনে টিকে আছেন এবং প্রিলিমিনারির পরীক্ষার দিন পর্যন্ত এইভাবে আপনি টিকে থাকবেন, এইভাবে রাস্তায় থাকবেন, আমি বলতে পারি যে আপনি পাশ করবেন ভাই। প্রিলি আপনি পাশ করবেন এবং বড় ভাই হিসেবে আমি আপনাকে একবারে, মানে আপনি সামনে থাকলে আপনার মাথায় হাত দিয়ে আমি বলতাম। আপনাদেরকে একটা গল্প শোনাই। আমি সারা জীবনে অনেক পোলাপাইনকে পড়িয়েছি। আমার কাছে একটা মেয়ে পড়তো একটা সময় এবং এই মেয়ে আমি একদিন আমার পোলাপাইনগুলোকে পরীক্ষা নিচ্ছি, তো আমি কোশ্চেন সেট করেছি, তো তো ম্যাথমেটিক্স পরীক্ষা আর কি, ইন্টারমিডিয়েট ম্যাথমেটিক্স। তো কোশ্চেন সেট করেছি, একটা স্পেশাল টাইপের কোশ্চেন ছিল। আমি জানি যে এই কোশ্চেন আসলে যেভাবে এই কোশ্চেনের বর্ণনা, এই কোশ্চেন ছেলেপেলে পারবে না, এর আগে কেউই পারে নাই। এই মেয়ে একমাত্র মেয়ে আমার টোটাল অ্যাডমিশন এবং আমার ইন্টারমিডিয়েট ম্যাথমেটিক্স পড়ার ক্যারিয়ারে একমাত্র মেয়ে, সে সলভ করতে পারে নাই, বাট সে যে রাস্তায় গিয়েছে এই রাস্তায় আরেকটু ভালো মতন চিন্তা করলেই সেইটা সলিউশনটা পেত। পরে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এইটা সলভ করলে কিভাবে ভাই? তখন সে বলছে যে ভাই আমি তো এইভাবে চিন্তা করছি, এটাতে এইভাবে গেলেই সলিউশন আসার কথা, কিন্তু আমি এখানে এসে থেমে গেছি, আমি মনে হয় আওলায় ফেলছি। তো আমি ওই দিন ওই মেয়েকে বলেছিলাম যে তুমি ভালো মতন পড়ালেখা করো এবং তুমি যে যাই বলুক, মেয়ে মানুষ, তোমাকে অনেকে মেডিকেল প্রিপারেশন নিতে বলবে, বাট তুমি একটু রিজিডভাবে পড়ালেখা করো এবং আমি তোমাকে বলতেছি তুমি বুয়েটে চান্স পেয়ে যাবা। এবং এই মেয়ে তখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠছে আর কি। তারপরে সে 1 বছর আমার গাইডলাইনে ছিল, আমার কাছে সে পড়তে আসতো। মাঝে মাঝে এসে এই মেয়েটা আমাকে খুবই দুঃখের কথাবার্তা বলতো, মানে ইয়ে করতো। তো একদিন মেয়েটা এমনভাবে বলতেছে যে ভাই আমি পড়ালেখা ছেড়ে দেবো, আমাকে দিয়ে কিছুই হবে না। পরে আমি ওকে পুরো রাস্তা দেখালাম এবং রাস্তা দেখার পরে ওই আমার একমাত্র স্টুডেন্ট, যে স্টুডেন্টের মাথায় হাত দিয়ে আমি বলছিলাম যে ভাই, বড় ভাই হিসেবে তোমার মাথায় হাত দিয়ে আমি বলতেছি যে তুমি বুয়েটে চান্স পাবা এবং চান্স যে তুমি পাবা, তুমি যদি এখন কাগজ দাও আমি লিখে দিব, আজকে ডেট দিয়ে লিখে দিব, সাইন করে দিব, তুমি চান্স পাবা। না পেলে তুমি বুঝে নাও, বাট আজকের মতন যে হতাশ হয়ে গেছে এই হতাশ হওয়ার দরকার নাই। একদিনের জন্য এটা আমাকে কথা দিতে হবে, তুমি লাস্ট দিন পর্যন্ত লেগে থাকবা এবং তোমার আর কোনো জায়গার ভর্তি পরীক্ষায় দেওয়ার দরকার নেই, তুমি এইটাই দিবা, এই জায়গায় চান্স পাবা এবং এটা শিওর শর্ট। এই মেয়ে বুয়েট ভর্তি পরীক্ষায় 18তম হয়েছিল এবং এই মেয়ে যখন বুয়েট ভর্তি পরীক্ষায়
18তম হয়, তখন আমার লাইফের ওই টাইমটা চলতেছে যে টাইমে আমি প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছি, মানে দুনিয়ার কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই। বাট এই মেয়ে 18তম হওয়ার পর তার বাপ মাকে জানানোর পরে সে আমাকে খোঁজা শুরু করছে, সে খবর জানাবে। এবং এই মেয়ে ছিল ডেসপারেট অবস্থায়, এবং সে কিভাবে একটা মেয়ে মানুষ আমাকে চিনে তার মাধ্যমে সে আমার এলাকার অ্যাড্রেস জোগাড় করে ফেলছে, এই আমার গ্রামের এলাকার অ্যাড্রেস জোগাড় করে ফেলছে। এবং সে কোনোভাবে যোগাযোগ করে সেইখান থেকে সে নাম্বার ম্যানেজ করে ফেলছে, সে আমার সাথে যোগাযোগ করে ফেলছে। এবং এই যোগাযোগ করতে তার প্রায় 1 মাস মতো টাইম লাগছে। সে আমাকে বলেছে যে ভাই আমি তো চান্স পেয়েছি। এবং সে এখন বুয়েটে সিএসসি থেকে এখন গ্রাজুয়েটেড হয়ে যাচ্ছে। এবং এরপরেও তার লাইফে বুয়েটে এসেও সে ফার্স্ট সেমিস্টারে তেমন রেজাল্ট ভালো করতে পারে নাই। এখন তার ফাইনাল ইয়ারে সে উঠে গেছে, এখনও প্রত্যেক সেমিস্টারে তারপরেও রেজাল্ট ভালো করতে পারে নাই। সে আবার আমার কাছে আসছে, আমি তাকে আবার বুঝিয়েছি। এবং সে এখনও প্রতি সেমিস্টারের রেজাল্ট হলেই সে আমাকে একটা মেসেজ দেয় যে ভাই এই সেমিস্টারের রেজাল্ট এত হয়েছে। কনফিডেন্স ভাই মানুষকে অন্য দিকে নিয়ে চলে যেতে পারে। আমি আজকে আপনাদেরকে একবারে বড় ভাই হিসেবে আমি মানে বলতেছি ভাই, এবং আমি আপনাকে যদি আপনি আপনার সামনে থাকতাম আমিও আপনার মাথায় হাত দিয়ে বলতাম যে ভাই যা বলতেছি আপনি সাবজেক্ট ওয়াইজ পড়েন, প্রচুর পরিমাণে, একটা সেকেন্ড টাইম এদিক ওদিক করেন না, পড়েন এবং আপনি পরীক্ষা দেন, সেই পরীক্ষা নিয়ে অ্যানালাইসিস করেন, আবার পড়েন, সেই পরীক্ষার থেকে তথ্য গ্যাদার করেন, আবার পড়েন, আপনি প্রিলি পাস করে যাবেন ভাই। বাট আপনি একবারে অনেক কিছু করেন না, শুধু প্রিলিমিনারির মধ্যে থাকেন, প্রিলি পাস করে যাবেন। এবং এটা আমি খুব মিন করে বলতেছি ভাই, খুবই মিন করে বলতেছি। আমি লাস্ট আরেকজনের সাথে কথা বলবো, জিয়াউল হক, কথা বলেন তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসলে আমি 46-এর প্রিসেপ্টরসটা ফলো করতেছিলাম আর কি জাস্ট। এখন হচ্ছে ধরেন আমি চাচ্ছিলাম হচ্ছে এটা শেষ করার পর আমি ইনসেপশনটা নিব কিনা 47-এর নিতে নিতে হবে। নিতে পারেন যদি আচ্ছা। আপনার শেষ হয়ে মানে- যাওয়ার পরে আপনি আবার হ্যাঁ। ওইদিকে পুরা হয়ে যান না, খুবই দ্রুত রিডিং দিবেন, তখন খুবই দ্রুত। মানে হ্যাঁ এই মাসের মধ্যে বা আমি 1 তারিখের মধ্যেই ওটা ইনসেপশনটা চিন্তা করতেছি 1 মাস। হ্যাঁ নিবেন। আরেকটা হচ্ছে ভাই, হ্যাঁ এখানে হচ্ছে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম এখানে হচ্ছে ধরেন আমি একবার প্রিসেপ্টরস থেকে একটা সাবজেক্ট শেষ করলাম। আমি হচ্ছে পরবর্তীতে টপিক গুলো যে লাইভ এমসিকিউর যে টপিক গুলো আছে ওখান থেকে যে কোয়েশ্চন গুলা কি সলভ করে ফেলবো কিনা, মানে এক্ষেত্রে হচ্ছে আমার পরীক্ষা দিয়ে ফেলবেন, আগে 2টা পরীক্ষা দিয়ে ফেলবেন, তারপরে সলভ করতে পারেন। আচ্ছা এখানে আগে আরেকটা পরীক্ষা বিষয় হচ্ছে আচ্ছা হ্যাঁ, আরেকটা বিষয় ধরেন- বলি আপনাদেরকে, হ্যাঁ। একটা টপিক যেমন আজকে যে যতগুলা এইখানে আমি লেকচারের অংশ বিশেষ আছে, এর পরপরই দেখবেন ডাইজেস্টে বিগত বছরের এমসিকিউ কোশ্চেনগুলো আছে, সেইগুলা কিন্তু আমি এই ক্ষেত্রে আপনাদেরকে দিচ্ছি না। বাট বিগত বছরের কোশ্চেন কিন্তু খুবই জরুরি। আপনি যখন এই যে ভারত পাকিস্তান এশিয়া মহাদেশের প্রথম যে দক্ষিণ এশিয়া পার্টটার পরেই দক্ষিণ এশিয়া নিয়ে কোশ্চেন আছে, আপনাদের পড়ার বুদ্ধি হচ্ছে ডাইজেস্টের একটা অংশ যখন আপনি পড়বেন, পড়ার আগে বিগত বছরের কোশ্চেনগুলো পড়ে নেবেন, পড়ার পরে আবার বিগত বছরের কোশ্চেনগুলো পড়ে নেবেন। পড়ার আগে যদি বিগত বছরের কোশ্চেনগুলো আপনি একবার পড়ে নেন তাহলে আপনি ধারণা পাবেন যে কি টাইপের প্রশ্ন আসে। এরপরে আপনি ডাইজেস্টে এসে ওই অংশগুলো পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ডাইজেস্টের কোন অংশ খুবই গুরুত্বপূর্ণ, কোন অংশ একবারে লো টেম্পার্ড। তাহলে যে দাগানোর বিষয়টা আপনি বুঝে যাবেন। এরপরে আবার গিয়ে আপনি বিগত বছরের কোশ্চেন পড়বেন। তাহলে এই হচ্ছে আপনার একটা পার্ট পড়ালেখা হয়ে গেল। এখন আপনি অ্যাপে যাবেন, অ্যাপে গিয়ে আপনি এই টপিকের উপর পরীক্ষা দিয়ে ফেললেন 3-4টা। সেই পরীক্ষা দেওয়ার মধ্য থেকে আপনি কয়েকটা তথ্য গ্যাদার করলেন যে আরে এইটা তো চমৎকার কোশ্চেন, এটা তো ডাইজেস্টে নাই, এবং এই তথ্য তো আসতে পারে, এটা তো আসার মতন তথ্য। তাহলে সেই কোশ্চেনের ব্যাখ্যা থেকে কিছু জিনিস আপনি ডাইজেস্টে নোট করলেন। ডাইজেস্টে যদি আপনার জায়গা না থাকে তাহলে যে স্টিকি যে নোটগুলো আছে বাজারে, ওই স্টিকগুলো নোটে লিখবেন, নোটে লিখে ওইটা ডাইজেস্টের পেজের উপর মারিয়ে দিবেন। কেননা আপনি এক একটা জায়গা না ওই আলাদা আলাদা করে ওইটা হয় না ভাই, মানে প্রিলিমিনারির আগে তো একবার ওভারভিউ দিয়ে যেতে হবে। সো এইটা হবে পড়ালেখার স্ট্র্যাটেজি। আর আপনি যেটা বলছেন আরেকটা ডাইজেস্ট নেবেন, ইট ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমি বলবো যে আপনি এটা করেন এবং বিভিন্ন জায়গার থেকে তথ্য নেন, এবং যখনই দেখবেন যে তথ্যে মিল পাচ্ছেন
নতুন একটা প্ল্যাটফর্মে গিয়ে তথ্যে মিল পাচ্ছেন, ওইটা দেখার পরে আপনার ভাল লাগবে। আর এইটা তো আগেই পড়েছিলাম, তখন ওই যে ওভারভিউয়ের কাজ হয়ে যাবে, একটা চমৎকার হবে, নতুন কিছু তথ্য পাবেন, সেগুলোও আপনি অ্যাড করতে পারেন। এটা একটা ভালো উদ্যোগ। আচ্ছা ভাই, আর একটা বিষয় হচ্ছে, যেমন হচ্ছে আমি ধরেন একটা সাবজেক্ট ধরবো, তখন হচ্ছে আপনার ভিডিও গুলা কি আমি প্রথমে দেখে ফেলবো কিনা, বা পিডিএফ গুলা কি প্রথমে করে পিডিএফ এটা কি গুলাকে ভালো আপনি হবে? ওভারভিউ দিয়ে নেবেন, আর যদি ভিডিও দেখা না থাকে তাহলে আপনি ভিডিওটা দেখে নেবেন, কেননা ভিডিও দেখার মধ্যে আপনি একটা ইয়ে পাবেন আর কি, একটা মোটামুটি একটা ধারণা পাবেন। তবে একটু স্পিড বাড়ায় দেখেন, কেননা যখন রেকর্ডেড দেখবেন একটু স্পিড বাড়ায় দেখবেন আর কি, মানে এবং মনোযোগ দিবেন রেকর্ডেড বাড়ায়, যেন টাইমের একটু সাশ্রয় হয়। জি ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের এই নোটটা ভালো মতন পড়বেন, এটা পুরো এশিয়া মহাদেশের অঞ্চলটুকু কাভার করবে। এটা অনেক মনে হলেও এটা অনেক না, তবে এই সমস্ত জায়গা থেকে প্রচুর কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে এই সমস্ত জায়গা থেকে, এবং এইগুলো হচ্ছে সবচেয়ে আন্তর্জাতিকের মধ্যে সবচেয়ে সহজ। আন্তর্জাতিকের মধ্যে যতটুকু দাগানো আছে ততটুকুর উপরেই আপনারা পড়ালেখা করবেন। সবাই ভালো থাকেন, শুভরাত্রি।